আসসালামু আলাইকুম। স্পেশাল বিসিএস প্রস্তুতির মেডিকেল সায়েন্সের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। দেখো তোমরা আজকে অনেকে আস করছো যে ডেইলি যদি দুটা ক্লাস হয় তাহলে আমরা পড়াশোনা শেষ করবো কখন বা আদৌ আমরা কেমনে পড়বো। বিসিএস হচ্ছে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাহলে তুমি না পড়লেও আরেকজন পড়ে ফেলবে, পড়ে ফেলে সে প্রতিযোগিতায় টপে থাকবে, সে চাকরিটা পাবে। এখন তোমাকে যদি চাকরিটা পাইতে হয় তুমি এত কিছুর মধ্যে এই জিনিসটা ম্যানেজ করে নিতে হবে। ওকে, সেই ম্যানেজমেন্টটা কেমনে করবা? তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তুমি চিন্তা করবা তুমি এখন 1.5 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টা তুমি আমার সাথে ক্লাসে থাকবা, যাতে করে তুমি ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে পড়াশোনার স্ট্র্যাটেজি। আমরা ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলবো। কয়েকজন চ্যাট অপশন অফ রাখার কথা বলতেছে, আমি এখানে তোমাদের সাথে কথা বলার জন্য, দ্যাট ইজ আমরা কিছু কোশ্চেন আস্ক করবো ABCD, সেই জন্য চ্যাট অপশন অন থাকবে, কিন্তু তোমরা আর কোনো কথা বলার দরকার নেই, টোটালি অফ। চ্যাট অপশন অফ করে দেন, সেটা বলার দরকার নাই, টোটালি অফ। হ্যাঁ, আর স্লাইডের বাইরে কোনো কথা বলা যাবে না। আমরা আজকে পড়বো অ্যানাটমির প্রথম লেকচার। এই লেকচারটা থেকে যে কোনো স্পেশাল বিসিএস এ অনেক বেশি প্রশ্ন আসছে। এর বাইরেও তোমরা যারা সামনে রেসিডেন্সি দিবা বা ডিপ্লোমা দিবা তাদের জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অ্যানাটমি থেকে যতগুলো প্রশ্ন আসবে, 12টা প্রশ্ন আসার কথা, তাহলে সে 12টা প্রশ্নের মধ্যে অন্তত 4 থেকে 5টা প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থেকে পাবা। তাহলে মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো তুমি অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবা। তো আজকে আমরা এখানে মোট 14টা টপিক রাখা হয়েছে। এই 14টা টপিকের মধ্যে এই শেষ 4টা টপিক 12, 13, 14, 15, এই 4টা টপিক আমরা লেকচার 2 তে গিয়ে এমব্রয়ডারির সাথে পড়বো। তাহলে আমরা এখানে টোটাল 11টা টপিক পড়বো আমরা এখানে। তাইলে কালকে যে পরীক্ষাটা হবে তোমাদের, সেইখানে এই 11টা টপিক থেকে আমরা কোশ্চেন দিব। চলো শুরু করা যাক। আমাদের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, দ্য সেল। এরকম হতে পারে সেল দুই রকমের। একটা হচ্ছে নিচু শ্রেণীর যারা, তার হলো আমরা তাদেরকে বলি তাদের কোনো ট্রু নিউক্লিয়াস নাই, তাদের রাইবোসোম হলো 70s সাব ইউনিট রাইবোসোম তারা ক্যারি করে। কাদের মধ্যে? ব্যাকটেরিয়ার মধ্যে। তাহলে প্রো মানে হচ্ছে আদি টাইপের, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস। তার মানে ওদের কিছু নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস আছে, কিন্তু এটা ট্রু নিউক্লিয়াস না, এদের বলা হয় প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া। আর আমরা হচ্ছে ইউক্যারিওটিক, উচ্চ শ্রেণীর প্রাণী যারা তারা হচ্ছে ইউক্যারিওটিক, তাদের রাইবোসোম হচ্ছে 80s সাব ইউনিট। তো আমি যখন লাইফে প্রথম বায়োলজি পড়ি, তো যে যোগ অঙ্ক আমি কখনো মিলাতে পারি নাই, সেটা হচ্ছে যে 50 আর 30 এই দুটো যোগ করলে কেমনে 70 হয়। হ্যাঁ, প্রথম ভাবছিলাম এটা বইতে মনে ভুল লিখছে। হ্যাঁ, অনেক পরে বুঝতে পারছি বিষয়টা। এই 7টা আসলে কি? ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ ইউনিট কি জিনিস? আমরা যদি এই রাইবোসোম গুলোকে যদি আমরা সেডিমেন্টেশন করি, তাইলে স্যাডেল হতে কতক্ষণ লাগবে? তাহলে দেখা গেল এই 50s এটা স্যাডেল হতে লাগতেছে তোমার যতক্ষণ, আর 30s সাব ইউনিট যেটা আলাদা আলাদা করলে একটা লাগলো তোমার 50 সেকেন্ড, একটা লাগলো 30 সেকেন্ড, কিন্তু দুটো যখন তুমি একসাথে করে ফেলবা, মিক্স করে ফেললা, তখন সেডিমেন্টেশন রেটটা তোমার হচ্ছে যে অনেক ফাস্ট সেডিমেন্টেশন হয়। হ্যাঁ, এই জন্য তখন ওই টাইমটা কমে গিয়ে এটা 70s হয়ে যায়। এটা হচ্ছে রহস্য। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম, প্রোক্যারিওটিক হচ্ছে 70s। আচ্ছা, আমার কি নয়েজ বেশি লাগতেছে, মানে সাউন্ড কি বেশি মনে হচ্ছে? সাউন্ড কমাই দিব? আরে ঠিক আছে, ওকে। আজকে আমি ডিভাইস চেঞ্জ করছি এই জন্য। ওকে ওকে, তাহলে এখানে আমরা দুটো তথ্য, একটা হচ্ছে ইউক্যারিওটিক 80s, প্রোক্যারিওটিক হচ্ছে 70s। আর কি তথ্য এখানের মধ্যে? আমরা জানি যে প্লান্ট সেলের মধ্যে কি থাকে, বাইরে দিয়ে একটা আমাদের একটা সেল ওয়াল থাকে। এনিম্যাল সেলে এই ধরনের কোনো সেল ওয়াল থাকে না। তাহলে এনিম্যাল সেলে কি থাকে? এনিম্যাল সেলের মধ্যে ভিতরে থাকে একটা নিউক্লিয়াস, আর এখানের মধ্যে অনেকগুলো অর্গানেলি থাকে। পুরো জিনিসটা আমরা বলি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আচ্ছা, নয়েজটা আমি একটু রিমুভ করার ব্যবস্থা করি। ওকে, একটা মিনিট সময় দাও, আমি নয়েজটা রিমুভ করার ব্যবস্থা করতেছি। নয়েজ রিমুভাল অন আছে আমার, অন আছে। যাদের প্রবলেম হচ্ছে একটু হেডফোন ইউজ করো কাইন্ডলি একটু। হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম, একটা সেলের মধ্যে কি আছে? ভিতরে নিউক্লিয়াস, আর এখানে অনেক অর্গানেলি, এটা হলো সাইটোপ্লাজম। তাহলে এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এটা কভার করে রাখছে সেল মেমব্রেন। তাহলে এই নিউক্লিয়াস এবং অর্গানেলি গুলোকে একসাথে আমরা বলি প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজমকে কভার করে রাখছে সেল মেমব্রেন। শেষ। রাইবোসোমের দুইটা সাব ইউনিট তোমার ইউক্যারিওট, একটা 60s একটা 40s। এই সাব ইউনিট মানে কি? মানে এটা সেডিমেন্টেশন করলে, আমরা সেডিমেন্টেশন মেশিনে সেন্ট্রিফিউজ করলে এখানের মধ্যে সেডিমেন্ট হতে কতক্ষণ লাগবে? তাহলে একটা সাব ইউনিটকে করলে লাগে 60 সেকেন্ড, আরেকটাকে করলে লাগে 40 সেকেন্ড। দুটো একসাথে যদি করো
তখন টাইমটা কমে 80 সেকেন্ড হয়ে যায়। এই জন্য এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, বেদ পার ইউনিট পানির সেডিমেন্টেশন রেটের উপরে। ওকে, এখন আসো, তাহলে প্রত্যেকটা স্লাইডের মধ্যে একটা দুটো তথ্য থাকবে, তোমরা চেষ্টা করবে ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করে ফেলার জন্য, এগুলো বাইরে আর পড়তে পারো না, আমি জানি তুমি এগুলো পারো, আমরা একটু রিভিশন দিচ্ছি। সাইটোপ্লাজমে যে অর্গানেলগুলো থাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একগুলো হচ্ছে কোনো কাভার নাই, একগুলো কাভার আছে, আর একগুলো আছে টুকরা একটা কিছু জিনিস আছে যেগুলো বলি আমরা ইনক্লুশন। আসো আমরা শুধু মুখস্থ করব নন মেমব্রেনাস কোনগুলো। নন মেমব্রেনাস হচ্ছে রাবিয়া চৌধুরী মহিলা মন্ত্রী, তা রাবিয়া হচ্ছে রাইবোসোম, চৌধুরী হচ্ছে সেন্ট্রিওল, আর মহিলা মন্ত্রী হচ্ছে মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্ট। আর চুলটুল কিছু আছে, এগুলো নন মেমব্রেনাস, চুলের আবারও কাভার করতে থাকবে, তাহলে সিলিয়া ফ্লাজেলা ওদের কোনো কাভার নাই, ওদের কোনো মেমব্রেন নাই। তাহলে নন মেমব্রেনাস মুখস্থ করলে মেমব্রেনাস গুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তা নন মেমব্রেনাস হচ্ছে রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, আর কি চুলটুল আছে কিছু সিলিয়া ফ্লাজেলা, শেষ নন মেমব্রেনাস। তার বাকি সব মেমব্রেনাস, মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলগি অ্যাপারেটাস লাইসোসোম প্যারাক্সিসোম, এগুলো সবগুলো মেমব্রেনাস। আর কিছু টুকটার একটা জিনিসপত্র আছে, সিক্রেটোরিয়ান পিগমেন্ট গ্র্যানিউল, কিছু লিপিড গ্লাইকোজেন বিভিন্ন ক্রিস্টাল, এগুলো। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম যে রাইবোসোম এবং সেন্ট্রিওল এদের কোনো মেমব্রেন নাই। আচ্ছা, এখন তোমাদের সাথে আমার কথা ছিল যে কোশ্চেনগুলো তোমরা এবিসিডি দিয়ে আনসার দিবা। আনফরচুনেটলি আমার এইখানের মধ্যে আমার অ্যানিমেশনটা সম্ভবত রিমুভ হয়ে গেছে, সেই জন্য অ্যান্সারটা চলে আসছে। আচ্ছা, অ্যান্সার চলে আসে, অসুবিধা নেই, আজকে ক্লাস আমার অ্যানিমেশন রিমুভ হয়ে গেছে, সেই জন্য তোমাদের থেকে আর আমি আনসার জিজ্ঞেস করতে পারতেছি না। ওকে, সরি, আমার এখানের মধ্যে অ্যানিমেশনটা রিমুভ হয়ে গেছে, সেই জন্য নালে তোমার অ্যান্সার সহ থাকতো না। তো অসুবিধা না, আমরা প্র্যাকটিস করতেছি আমরা। তাহলে পরীক্ষা কেমন কোশ্চেন আসবে? পরীক্ষায় কোশ্চেন আসবে যে হুইচ ইজ নন মেমব্রেনাস অর্গানালি, তাহলে আমরা শুধু মুখস্থ করবো নন মেমব্রেনাস গুলো। তাহলে শেষ এখানের মধ্যে রাইবোসোম আছে, একটা পড়ার সময় আর একটা মুখস্থ করে ফেলো, আর কি আছে সেন্ট্রিওল আছে গুরুত্বপূর্ণের মধ্যে। ওকে, তাহলে বাকি সবগুলো হচ্ছে মেমব্রেনাস। তাহলে এখানে কোনটা মেমব্রেন বাউন্ড অর্গানালি? আমরা এখানে জানি আমরা এই লাইসোসোমটা হচ্ছে আমাদের মেমব্রেন বাউন্ড অর্গানালি। পরের ক্লাসে আমরা হচ্ছে অ্যানিমেশনটা রাখবো যাতে করে এবিসিডি তোমরা আনসার দিতে পারো। ওকে, আচ্ছা, আমি চ্যাট অপশনটা অফই রাখি, তাহলে যেহেতু আমার এবিসিডি আনসার জিজ্ঞেস করতে হচ্ছে না, সো আমি চ্যাট অপশনটা অফ রাখি। আমি খুব সরি যে এখানের মধ্যে তোমাদের স্লাইড প্রথমে অ্যানিমেশনটা ছিল, পরে আমি হচ্ছে কি জানি করতে অ্যানিমেশন রিমুভ হয়ে গেছে, সরি। বাট তোমরা বুঝতেছিল প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে। ওকে, তাহলে ক্লাসে পড়া ক্লাসে তুমি নিজেকে নিজে কোশ্চেন করো, সমস্যা নাই, খাতার মধ্যে লেখো যে তুমি এটার উত্তরটা পারো কিনা। আসো, এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ডিপার স্ট্রাকচারে। প্রথম আসো সেল মেমব্রেন। সেল মেমব্রেন অনেক নাম আছে, প্লাজমা প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, কতটুকু থিকনেস? 7.5 থেকে 10 ন্যানোমিটার থিক। এখন সেল মেমব্রেনটা, এটা স্ট্রাকচারটা কেমন, এটার জন্য অনেকে অনেক রকম মডেল প্রপোজ করছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটা তাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। সিঙ্গার এবং নিকলসন এই মডেলটা তারা প্রপোজ করছে। তো এই মডেলের মধ্যে কি আছে, ওনারা বলছে যে সেল মেমব্রেন এখানের মধ্যে লিপিড বাই লেয়ার, এই একটা লেয়ার লিপিড আর একটা লেয়ার লিপিড, তাহলে দুটো লিপিডের লেয়ার আছে এখানের মধ্যে। সেই লেয়ারের মধ্যে এই লেয়ারটা যদি হয় শ্যামাই, এই শ্যামার উপর কিছু কিসমিস ভাসে, সেই কিসমিস গুলো কি প্রোটিন, এই প্রোটিন গুলো হচ্ছে কিসমিসের মতো, কিছু কিসমিস হচ্ছে উপরে এমনি ভাসে, আর কিছু কিসমিস একদম উপর থেকে নিচ পর্যন্ত, দুই রকমের এখানে প্রোটিন আছে। তাহলে সেল মেমব্রেনে এখানে প্রোটিন থাকে 55%, 42% থাকে লিপিড, এবং অলিগোস্যাকারাইড থাকে 3%। তো আমরা এখানের মধ্যে একটু জিনিস দেখি, এই স্ট্রাকচারটা আগে দেখি, তারপর আরেকটু কথাবার্তা বলবো। তাহলে আমরা যদি এটাকে যদি পায়েসের সাথে কল্পনা করি, তাহলে এই যে লিপিড বাই লেয়ারটা হলো পায়েস, তার মধ্যে এই যে মাথাটা, এই যে হেডটা হচ্ছে হাইড্রোফিলিক। আমি মনে রাখছি কিভাবে, মনে রাখছি গোসল করার সময় পানি তো মাথার মধ্যে পড়ে, তাইলে হেডটা হলো হাইড্রোফিলিক, আর লেজ দিয়ে পানিটা বের হয়ে যায়, তাহলে লেজটা হচ্ছে হাইড্রোফোবিক। এই জন্য আমরা আগের স্লাইডে একটা লাইন লিখছি যে হেড হচ্ছে ফেস ওয়াটার, আর টেইলটা যেটা ফ্যাটি অ্যাসিড তৈরি সে হচ্ছে কি করতেছে, সে হলো হাইড্রোফোবিক। তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে পড়ছো আমি জানি। এখানে আমরা বিভিন্ন প্রোটিন দেখতে পাচ্ছি, হলো কিসমিস, তাহলে এই কিছু কিসমিস এখানে ভাসতেছে। হ্যাঁ, এই বড় একটা কিসমিস একদম এই দিক থেকে এই পর্যন্ত, তাইলে এই বড় বড় কিসমিস গুলোর কাজ কি? অনেকগুলো কাজ আছে এদের। কাজ হচ্ছে এই যে প্রোটিনটা একদম মাথা থেকে মাথা পর্যন্ত, এগুলো ইন্টিগ্রাল প্রোটিন, এরা কি করে, এরা হচ্ছে চ্যানেল হিসেবে কাজ করে।
এই চ্যানেল না হলে সেলের ভিতর থেকে কোনো জিনিস কেমনে বের হবে বা সেলের ভিতরে ঢুকবে বা কিভাবে, তাহলে এই চ্যানেল দিয়ে সেল থেকে বের হয়, আবার এই চ্যানেল দিয়ে কোনো কিছু সেলের ভিতরে ঢুকে। তাহলে এবার কিসমিতের মতো যেগুলো, ওদের কাজটা কি? ওদেরও কাজ আছে। কি কাজ ওদের? যেমন ধরো এই যে প্রোটিনটার মধ্যে কি লাগানো আছে, এখানে কার্বোহাইড্রেট লাগানো আছে কোন কোন এখানের মধ্যে। আমাদের প্রোটিনের মধ্যে আমরা দেখি এলাম কি কি, তাইলে এখানে আসি আমরা। যেটা লাগানো আছে সেটা প্রিফিক্স, যার উপরে লাগানো সেটা হচ্ছে শেষে থাকবে। তাহলে দেখো এই যে গ্লাইকোলিপিড, তা লিপিডের মধ্যে কি লাগানো? কার্বোহাইড্রেট লাগানো, এগুলো গ্লাইকোলিপিড। আবার দেখো এই যে প্রোটিন, এই প্রোটিনের মধ্যে কি লাগানো? এই যে প্রোটিনের মধ্যে কার্বোহাইড্রেট মলিকুল গুলো লাগানো। তাহলে কার্বোহাইড্রেট সে লিপিডের গায়ে লাগানো আছে, যাকে বললাম গ্লাইকোলিপিড। আবার এই কার্বোহাইড্রেট প্রোটিনের মধ্যে লাগানো আছে, এই যে প্রোটিনের মধ্যে লাগানো আছে, আমরা বললাম গ্লাইকোপ্রোটিন। ওকে, তাহলে যেটা সাফিক্স, যেটা প্রিফিক্স, এটা লাগে আছে, যার উপর লাগানো সে হচ্ছে নামে শেষে বসে, সে হলো মেইন। এখন তুমি বলবা যে ভাই এই কার্বোহাইড্রেট গুলো যে লাগানো আছে এগুলোর তাহলে কাজ কি? প্রোটিনের গায়ে লাগানো আছে কার্বোহাইড্রেট, আবার লিপিডের গায়ে লাগানো আছে কার্বোহাইড্রেট, এগুলার কাজটা কি? এগুলো বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই যে কার্বোহাইড্রেট মলিকুলগুলোকে বলা হয় কি? গ্লাইকোক্যালিক্স। এগুলো গ্লাইকোক্যালিক্সের তাহলে কাজ কি? আমরা যদি সেল মেমব্রেনকে কল্পনা করি, একটা বাসার দেয়াল যদি কল্পনা করি, সে দেয়ালের গায়ে গায়ে বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট মলিকুল গুলা লাগানো আছে। তাহলে এক একজনের গায়ে এক এক রকম কার্বোহাইড্রেট মলিকুল। এই কার্বোহাইড্রেট মলিকুল গুলো দিয়ে আমরা আসলে বিভিন্ন সেলকে চিনতে পারি, সে কি আমার বন্ধু নাকি সে আমার শত্রু। তাহলে ওর গুরুত্বপূর্ণ ফাংশন কিন্তু আছে। চলো আমরা একটু ভিতর পড়ে ফেলি। তাহলে ইন্টিগ্রাল প্রোটিন যেগুলো, সেগুলো কাজ করে কি হিসাবে? চ্যানেল হিসাবে, ক্যারিয়ার হিসাবে কাজ করে, পাম্প হিসাবে কাজ করে, এবং এখানের মধ্যে আমরা এরা কিন্তু এনজাইম হিসাবেও কাজ করতে পারে। আর পেরিফেরাল প্রোটিনগুলো কিভাবে কাজ করে? এগুলো হচ্ছে অফেন অ্যাক্টিং অ্যাজ এনজাইম। আর লাস্ট ওয়ান যেটা আমরা বলছিলাম গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স কি জিনিস? এগুলো হচ্ছে সারফেসের মধ্যে যে কার্বোহাইড্রেট লাগানো, সেগুলো লিপিডের সাথে লাগানো থাকতে পারে, প্রোটিনের সাথে লাগানো থাকতে পারে। এদের মাধ্যমে আমরা সেলগুলোকে চিনতে পারি সে কি আমার বন্ধু নাকি এটা শত্রু, এবং এরা কি করে? প্রোটেকশন দেয়। এখন তাহলে আমরা একটা কোশ্চেন দেখি কেমন কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে এরকম যে অলিগোস্যাকারাইড চেইনটা যেগুলো এক্সটেন্ড আউটওয়ার্ড, তার মানে প্রোটিনের সাথে লাগানো থাকতে পারে, লিপিডের সাথে লাগতে পারে, এগুলোকে কি বলা হয়? এদেরকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তাহলে এই প্রশ্ন আসতে পারে যে গ্লাইকোক্যালিক্সের কাজটা কি? প্রশ্ন আসতে পারে কি কাজ? এদের কাজ হচ্ছে রিকগনিশন করা, বন্ধু নাকি শত্রু রিকগনিশন করা। এটা আরো অনেক কাজ আছে। আচ্ছা, এই যে আমরা যে এভিও ব্লাড সিস্টেমে আমরা যে এন্টিজেনটাকে বের করতে পারি, কোন এন্টিজেন, এটা কি এ এন্টিজেন নাকি বি এন্টিজেন, আসলে আমরা কি বের করি? আসলে আমরা গ্লাইকোক্যালিক্সটাকে বের করি। ওই যে আমরা এন্টিজেন বি এন্টিজেন এইভাবেই। ওকে, চলো আমরা আরেকটু ভিতরে যাই। আমার টপিক হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে সেলের একদম কি রাজধানী। হ্যাঁ, সো আমাদের কন্ট্রোল সেন্টার, এবং সেখানে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। তা নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে দেখি। নিউক্লিয়াসের মধ্যে একটা খাম আছে বাইরে দিয়ে, খামটা বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। এটা একটা ডাবল মেমব্রেন। হ্যাঁ, সেগুলোর মধ্যে বিভিন্ন ফুটা আছে। এগুলোর মধ্যে ফুটাগুলো কেন আছে? কারণ এখানে আমাদের নিউক্লিওলাস, সে যে এখানের মধ্যে রাইবোসোমাল আরএনএ প্রোডিউস করবে, তো এগুলো বেরোবে কোন দিক দিয়ে? পথ দিয়ে এগুলা বের হবে। আর কি কি জিনিস আছে সেগুলো আমরা একটু ব্যাখ্যা করি। এই যে ক্রোমাটিন, নিউক্লিয়াস, এই জিনিসগুলো আসলে কি? হ্যাঁ, আমরা যদি কল্পনা করি যে ডিএনএ হচ্ছে একটা সুতা, এটা হলো ডিএনএ একটা সুতা। এখন অনেক বয়স, ধরো এটা কয়েক কোটি কিলোমিটার একটা সুতা। এখন এই সুতাটা আমরা সেলের ভিতরে কেন রাখবো? এটা কাজ করতে পারি। আমরা ছোট ছোট কিছু গুটলি নিলাম, এই গুটলিগুলোর নাম হলো হিস্টোন প্রোটিন। এই গুটলির মধ্যে আমরা কি করলাম? এই ডিএনএ কে পেঁচাইলাম। আগে একটু বেশি না, একটু একটু পেঁচাইছি। এই গুটলিগুলো বলে হিস্টোন। তাহলে হিস্টোন প্রোটিনের মধ্যে যখন ডিএনএ কে একটু একটু পেঁচাই দিলাম, তাহলে আমরা জায়গায় বেশি বেশি না, তাহলে অনেক ডিএনএ এখানে পেঁচা দিলাম। বেশি পেঁচাই নাই, অল্প একটু পেঁচাইলাম। এই পেঁচানো জিনিসটাকে বলা হয় ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন আর কিছুই না, ক্রোমাটিনের মধ্যে কি আছে? হিস্টোন প্রোটিনের গায়ে ডিএনএটাকে পেঁচাই দিছি। তুমি কল্পনা করো বাসার মধ্যে যে তোমার হচ্ছে উলের সুতা থাকে না, কি হয়? আমরা একটা কাগজের মধ্যে একটা কিছু নেই, বা যে কোনো একটা কিছু নিয়ে এই সুতা এখানের মধ্যে এভাবে কি করে ফেলি? বড় একটা এরকম একটা সুতা বান্ডেল করে ফেলি। তাহলে তুমি ক্রোমাটিনকে কল্পনা করো যে আমরা একটা হিস্টোন প্রোটিনের গায়ে ডিএনএ কে পেঁচা দিছি, এলো ক্রোমাটিন।
তাহলে ভাই ক্রোমোজোমটা কি? এই ক্রোমাটিনটা হচ্ছে মোটামুটি প্যাঁচানো, বেশি না, হালকা প্যাঁচাছি। এটাকে আরো অনেক বেশি প্যাঁচা দিছি, আরো অনেক কন্ডেন্স করে ফেলছি, তখন তার নাম হয় ক্রোমোজোম। তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এত প্যাঁচা বেশি দরকারটা কি ছিল? যখন সেল ডিভিশন হবে তখন আমি যেরকম লুজলি যদি পেঁচানো থাকে, তাহলে তো ভাই এক সেল থেকে আরেক সেলে যাওয়ার সময়, ডিভিশন হওয়ার সময় কিছু ডিএনএ ছিঁড়ে টেরা যাবে গা। তখন দেখা যাবে যে যে বাপ একরকম বলো আরেক রকম, মিল নাই। হ্যাঁ, ডিএনএ উল্টা পাল্টা লাগে গেছে। তা আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে দিচ্ছে, সেল ডিভিশন হওয়ার সময় এমন পেঁচানো থাকবে, কনডেন্স অবস্থায় থাকবে এটা, যাতে করে ডিএনএ ছুটাছুটি করতে না পারে, ছুটতে না পারে। তখন তার নাম দিচ্ছি আমরা ক্রোমোজোম। তাহলে কখন ক্রোমোজোম বলি? ক্রোমোজোম দেখা যায় কখন? অনলি সেল ডিভিশনে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কখন ক্রোমোজোম দেখা যায়, ভিজিবল কখন হয়? অনলি সেল ডিভিশনে। আর সেল যখন রেস্টিং অবস্থায় থাকে, ইন্টারফেসে থাকে, তখন কি দেখা যায়? অনলি ক্রোমাটিন দেখা যায়। সে ক্রোমাটিন হতে পারে দুই ধরনের। একগুলো হচ্ছে তোমার একটু কম পেঁচানো, যেগুলো ইউক্রোমাটিন, খুব অ্যাক্টিভ থাকে। একটু বেশি পেঁচানো থাকলে সেগুলো হলো হেটারোক্রোমাটিন, এগুলো থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে। তাহলে আমরা কি কি গেলাম নিউক্লিয়াসের মধ্যে? নিউক্লিয়ার আমরা এনভেলপে গেলাম, ক্রোমাটিন ক্রোমোজোম ক্লিয়ার করলাম। এখন আসো ভিতরে একটা এই যে খুব ডেন্স একটা জিনিস আছে, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। ওর কামটা কি? এই নিউক্লিওলাস আসলে আরআরএনএ এবং প্রোটিন সিনথেসিস করে। এখন তুমি কইবা ভাই আরআরএনএ এটার কামটা কি? আরআরএনএ প্রোটিনটা কি? আরআরএনএ প্রোটিন না থাকলে রাইবোসোম কোত্থেকে আসবে? তাহলে নিউক্লিয়াস আসলে রাইবোসোম বানানোর কামটা করে। ওর কামটা হলো রাইবোসোম বানানো। রাইবোসোমের কামটা কি? এটা তো একটা প্রশ্ন, এটা আমরা আসতেছি। এখন দেখি তো এই নিউক্লিয়াসের গায়ে এখানে কি সব জালিকা জালিকার মতো, এই যে জালের মতো কিছু জিনিস আছে। এই জাল মানে এটা হলো রেটিকুলাম, এগুলো নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই নিউক্লিয়াসের গায়ে এরকম জালের মতো থাকে, এগুলো বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, রেটিকুলাম কি সব মুক্তার মতো পুঁতি আছে কতগুলা, এই পুঁতিগুলোর নাম হলো রাইবোসোম। এই রাইবোসোম গুলো থাকলে তখন তাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলোকে থাকে না সেগুলোকে বলে আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কাম কি আমরা সেখানে আসতেছি। তা নিউক্লিয়াসের নিউক্লিওলাস, ওর কাম হলো রাইবোসোমাল আরএনএ প্রডিউস করা, প্রোটিন প্রডিউস করা, যাতে রাইবোসোম বানানো যেতে পারে। এতক্ষণ যে কথাগুলো বললাম, আচ্ছা আমি তোমাদের গতকালকে ওরিয়েন্টেশন একটা কথা বলছিলাম যে দেখো স্লাইড হচ্ছে বইয়ের উপরে বানানো, কিন্তু স্লাইডে তোমরা একটু এডিশনাল কিছু তথ্য পাবা। যে তথ্যগুলো পাবা সেগুলো তোমরা নোট করে রাখতে পারো। আমি আজকে যখন তোমাদের পড়াচ্ছি, আমি দিলীপ স্যারের কাছে কোচিং করছিলাম 2014 সালে। আজকে 12 বছর পর আমি স্যারের নোটগুলা খুলে দেখছি যে স্যার কি পড়াইছিল। এটা দেখানোর পর আমার একটা কনফিডেন্স আসছে, না জিনিসটা তো অনেক স্যার ভালো পড়াইছিল। হ্যাঁ, তা তুমি এই কাজটা করবা। তখন আমি আমাদের যে মেন্টর রাকিব রাকিব বললো, ভাই আমি যখন কোনো টপিক রিভিশন দিই তখন পিটিওর বইগুলো খুলে দেখি, তখন কনফিডেন্স আসে। তাহলে তুমি যে লেকচার বুকটা এখনো পাও না হাতে, লেকচার বুকের মধ্যে অতিরিক্ত কিছু পাইলে সেগুলো একটু নোট ডাউন করে রাখলা, তখন তুমি রেকর্ডিং দেখা লাগবে না। মনে করো আচ্ছা আরিফিন ভাই ক্লাসে বলছিল ক্রোমাটিন এটা একটু অল্প পেঁচানো, আর অনেক বেশি পেঁচানো সেটা হলো ক্রোমোজোম। কখন থাকে ক্রোমোজোম? যখন সেল ডিভিশনের সময় আমরা ক্রোমোজোমটা দেখতে পাই। কেন এখানে আমাদের রেঞ্জ থাকবে? নাহলে তো ভাই সেল ডিভিশনের সময় ঠিকঠাক মতো ডিএনএ ঠিক মতো তো যাবে না, তো একটু টুকরা একটা থাকে যাবে নাহলে, সেই জন্য। তাহলে এটা যদি হয় ডিএনএ, হিস্টোন প্রোটিনের গায়ে ডিএনএ যখন পেঁচানো থাকে তখন তাকে আমরা বলি ক্রোমাটিন। সেই ক্রোমাটিন মধ্যে একটু কম পেঁচানো ইউক্রোমাটিন বা অ্যাক্টিভ ফেজে। অ্যাক্টিভ ফেজ কেমন বুঝছি? এই যে একটু কম পেঁচানো মানে এখন ডিএনএর মধ্যে আমাদের যে বেস পেয়ার গুলো ঠিকমতো পড়াশোনা করা যাবে, সেই জন্য এটা অ্যাক্টিভ। এটা হ্যাঁ, ইজিলি এটাকে আমরা ট্রান্সক্রাইব ইজিলি করতে পারবো। আর হেটারোক্রোমাটিন বেশি পেঁচানো একটু, আর আরো অনেক বেশি পেঁচানো যখন হয় তখন তাকে বলি আমরা ক্রোমোজোম। কখন? এটা হলো সেল ডিভিশনের সময়। আর নিউক্লিওলাসের কাজটা কি? নিউক্লিওলাসের কাজটা হচ্ছে আরআরএনএ প্রডিউস করা, রাইবোসোমাল প্রোটিন প্রডিউস করা। এই দুটো মিলে কি করে? দুটো মিলে রাইবোসোম বানায়। তাহলে নিউক্লিওলাসের কামটা হলো আসলে রাইবোসোম বানানো, আর কিছুই না। এখন এখানে কিছু তথ্য জেনে নিই। তাহলে ক্রোমাটিন এবং ক্রোমোসোম মেইন পার্থক্য হচ্ছে ক্রোমাটিনটা হচ্ছে আনকয়েলড, আর ক্রোমোসোম হচ্ছে অনেক বেশি কয়েলড এবং কনডেন্স। এখন তুমি বলো ভাই এখানে তো ভাই তো কয়েলিং দেখতে পাচ্ছি। কয়েলিং দেখতে পাচ্ছ, কিন্তু ক্রোমোসোমের তুলনায় এরকম কয়েলিং এটা হালকা একটু জাস্ট এমনি একটু পেঁচা যাচ্ছে এখানের মধ্যে। ক্রোমোসোম যত বেশি পেঁচানো ওরকম তো না, রাইট? নিউক্লিয়াস থেকে আরো কিছু তথ্য সেখানের মধ্যে আমরা জানি কিছু সেলের একটা নিউক্লিয়াস, এরকম কিছু সেল আছে আমাদের বডিতে যাদের দুটা নিউক্লিয়াস থাকতে পারে, কারো কারো অনেক বেশি নিউক্লিয়াস থাকতে পারে, হলো মাল্টি নিউক্লিয়েটেড। অত্যন্ত ইম্পর্টেন্ট, 1 কোটি স্টার। তাহলে বাই নিউক্লিয়েট কি কি আছে? লিভার, ইউরিনারি ব্লাডার সেল, এটা বাই নিউক্লিয়েট। এখানে লিভারটা মনে রাখো, 1 কোটি স্টার। স্কেলেটাল মাসলে মাল্টি নিউক্লিয়েট। আর আমরা যে বললাম, এই যে বললাম যে হেটারোক্রোমাটিন, হেটারোক্রোমাটিনের একটা এক্সাম্পল মনে রাখতে পারো বার বডি, ওই জন্য অ্যাক্টিভেটেড এক্স। এই বার বডিটা আসলে একটা হেটারোক্রোমাটিন। ওকে, বডির
ম্যাক্সিমাম সেল হচ্ছে কি মনোনিউক্লিয়ার, মনো মানে এক, আর স্কেলেটাল মাসলগুলো মাল্টি নিউক্লিয়ার। কেমন প্রশ্ন আসতে পারে? আসতে পারে যে হিস্টোন প্রোটিন এগুলো কোথায় থাকে? কই থাকে? ক্রোমাটিন। কেমনে থাকে? হিস্টোন প্রোটিনের গায়ে যে ডিএনএ পেঁচানো থাকে ওটার নামই হচ্ছে কি? ক্রোমাটিন। বার বডি কি করে? এটা হলো ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোসোম, আমরা বলি কি? বার বডি। প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা নিউক্লিয়াসের কম্পোনেন্ট না? তাহলে নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন, মেমব্রেন এগুলো সবগুলো কম্পোনেন্ট। কোনটা কম্পোনেন্ট না? রাইবোসোম। আবার দেখো রাইবোসোম বানানোর কাজটা করে কে? নিউক্লিওলাস। আসো এখন আমরা তাহলে ঢাকা যেটা হেড অফিস, যেটা সচিবালয়, এটা মোটামুটি ঠিকঠাক করে ফেলছে এখন। হ্যাঁ, প্রোটিন বানানোর জন্য কিছু কোড টোড ওখানে লেখা আছে। এখন আমরা তো পুরো দেশে কারেন্ট লাগবে, শক্তি লাগবে। আমরা এখন দেশের পাওয়ার হাউসে চলে যাব, আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলে যাব। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আজকে আমি তোমাদের টোটাল কয়টা 11টা টপিক পড়াবো। এখানে টপিক নাম্বারটা লেখা আছে। হ্যাঁ, তো কারো যদি মনে হয় যে তোমার হচ্ছে ধৈর্যহানি, ধৈর্যচ্যুতি ঘটছে, যে আর মনোযোগ দিতে পারতেছো না, তুমি লিভ করতে পারো যে কোনো সময়। ওকে, বাট থাকলে তোমার উপকার হবে, ক্লাসের পর ক্লাস শেষ হয়ে যাবে। তো চলো আমরা একটু পাওয়ার হাউসে যাই। আচ্ছা, পাওয়ার হাউসে যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলি। দেখো মাইটোকন্ড্রিয়াতে কাভার আছে। কাভার একটা হলো আউটার কাভার, একটা ইনার কাভার। এই আউটার কাভার এবং ইনার কাভারের মাঝখানে জায়গাটা তাকে বলা হয় ইন্টারমেমব্রেনাস স্পেস। এখন ভিতরের কাভারটা আঙ্গুলের মতো এরকম কি হয়ে গেছে, পেঁচাই পেঁচা গেছে এরকম, এগুলো বলা হয় ক্রিস্টি। কেন পেঁচাইলো? কারণ পেঁচানোর কারণে সার্ফেস এরিয়াটা বাড়ছে। সার্ফেস এরিয়াটা বাড়ার কারণে কি লাভ হয়েছে এটা আমরা একটু চিন্তা করি। চলো, এই যে মাঝখানে জায়গাটা, যে ফাঁকা জায়গাটা মাঝখানের মধ্যে, ওটার নাম হলো ম্যাট্রিক্স। ওটার নামটা কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, এমএতে ম্যাট্রিক্স, এমএতে মেটাবলিজম। এমএতে ম্যাট্রিক্স, এমএতে মেটাবলিজম। তাহলে ম্যাট্রিক্সে হয় মেটাবলিজম। মেটাবলিজম মানে কি 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 হয় আমরা বায়োকেমিস্ট্রিতে মেটাবলিজম চ্যাপ্টারের মধ্যে পড়বো। বাট কিছু নাম ধাম জানলে তো কোনো অসুবিধা নাই। আমরা জানি আমরা গ্লুকোজ খাই, প্রোটিন খাই আর ফ্যাট খাই। যাই খাই না কেন আমরা ওখান থেকে এসিটাইল কোয়ে পাই। সেই এসিটাইল কোয়ে থেকে আমরা আলটিমেটলি কি পাই? এগুলো থেকে আমরা এটিপি পাই। এক কথায় বললে আমরা খাবার যে খাচ্ছি, এই খাবার থেকে যে শক্তি পাচ্ছি, এটিপি পাচ্ছি, ইহার নাম হলো মেটাবলিজম। ওকে, এখন এই যে ম্যাট্রিক্সের মধ্যে মেটাবলিজম হয়, মেটাবলিজমের আসলে আলটিমেট প্রোডাক্টটা কি? এখান থেকে আমরা আসলে এখানের মধ্যে এফএডিএইচ এবং এনএডিএইচ2 এগুলো পাই। এগুলো হচ্ছে গাড়ি। কি গাড়ি? এগুলো হচ্ছে কন্টেনার গাড়ির মতো এগুলো গাড়ি। এই গাড়ি কি করে? এই যে মেটাবলিজমের মধ্যে আমরা কি উৎপন্ন করলাম, এখানের মধ্যে ইলেকট্রন প্রডিউস করলাম, এখানের মধ্যে এই ইলেকট্রনগুলোকে ক্যারি করে এরা নিয়ে আসে। এরা হলো গাড়ি, কন্টেনাররা। কই নিয়ে আসে? এরা এই যে ইনার মেমব্রেন নিয়ে আসে। ইনার মেমব্রেন কি আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আসে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কি জিনিস আবার? তার মানে আমাদের এই যে এফএডিএইচ, এনএডিএইচ, ওরা গাড়িতে করে ইলেকট্রন নিয়ে আসছে। ইলেকট্রন কোথা থেকে পাইছে? ওই খাবার থেকে পাইছে। ওই খাবার মেটাবলিজম প্রক্রিয়ায় সেটা কি জিনিস, সেটা বায়োকেমিস্ট্রিতে পড়বো। এরা কি ইলেকট্রন নিয়ে আসছে? কই দিছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে দিছে। কয়টা? 4টা ফ্যাক্টরি আছে, 1 2 3 4। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যখন ইলেকট্রন 1 নম্বর ঘর থেকে 2 নম্বর ঘরে যাচ্ছে, 2 থেকে 3 যাচ্ছে, 3 থেকে 4 যাচ্ছে, যাওয়ার সময় সে উৎপন্ন করে শক্তি, উৎপন্ন করে। সেই শক্তির কারণে আমাদের এই ভিতর থেকে বাইরে প্রোটন আসা জমা হয়, প্রোটন। তাহলে তুমি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র চিন্তা করো, এক পাশে প্রোটন জমতেছে, প্রচুর প্রোটন জমতেছে, মানে পানি জমতেছে, ধরো ধরো পানি জমতেছে এরকম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, অনেক পানি জমে গেল এক পাশে। হ্যাঁ, অনেক প্রোটন জমতেছে। তাহলে ওই পাশে প্রচুর শক্তি, বিভব শক্তির মতো হয়ে যাবে না? যখন কাপ্তাই লেগে যাবে পানি, এক পাশে অনেক পানি জমে গেল, কি হয়? এই পানিটা এখানে একটা ফুটা দিয়ে পানিটা কি নিচে পড়ে, এটা টারবাইনকে ঘুরায়, এখানে টারবাইনে ঘুরে, টারবাইন ঘুরলে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে কি হচ্ছে আমাদের? আমি আবার বলি, ম্যাট্রিক্সে হয় মেটাবলিজম। সেই মেটাবলিজম থেকে আমরা ইলেকট্রন পাচ্ছি। ইলেকট্রন এই গাড়িতে কইরা, গাড়ি এফএডিএইচ, এনএডিএইচ2 এগুলো গাড়ি, এই গাড়িতে কইরা সে চলে আসে কোথায়? এই ইনার মেমব্রেনে চলে আসে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আসে। সেখানে এক ঘর থেকে আরেক ঘরে যাইতে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তির বলে আমাদের প্রোটনগুলো বাইরে চলে আসে। যখন অনেক প্রোটন বাইরে চলে আসলো, প্রচুর প্রোটন জমে গেছে, প্রচুর শক্তি এখন এখানের মধ্যে বাইরে জমা হয়েছে। এই শক্তিটা এটিপি সিনথেসকে অ্যাক্টিভেট করে। কাকে? এটিপি সিনথেসকে অ্যাক্টিভেট করে। এটিপি সিনথেস কি করে? ধরো টারবাইনকে ঘুরাইছে, ঘুরাইয়া আলটিমেটলি কি পাচ্ছি আমরা? এটিপি পাচ্ছি। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যদি সামারি করি, ম্যাট্রিক্সে হয় মেটাবলিজম, এই যে ক্রেবস সাইকেল, মানে সার্টিকেজ সাইকেল, ফ্যাট থেকে ডিটক্সিডেশন, কিটোজেনেসিস,
এগুলো হয় ম্যাট্রিক্সে। আর ইনার মেমব্রেনে কি হয়? ইনার মেমব্রেনে আছে এই জায়গা আছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাইলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? কয়েকটা ধাপে আমরা আলটিমেটলি এটিপি পাচ্ছি। তাহলে এটিপি পাই কোথায়? ইনার মেমব্রেনে। ম্যাট্রিক্সে কি হয়? মেটাবলিজম। ওকে, আমাদের বডির কিছু জায়গার মধ্যে, কিছু সেলের মধ্যে দেখবো মাইটোকন্ড্রিয়া নাই। কোথায়? ম্যাচিউর আরবিসিতে। তুই প্রশ্ন করবো, আচ্ছা ম্যাচিউর আরবিসিতে তো ভাই মাইটোকন্ড্রিয়া নাই, তাইলে তো ভাই কেন নাই? ম্যাচিউর আরবিসিতে যদি মাইটোকন্ড্রিয়া থাকতো, ওর কাম তো অক্সিজেন ট্রান্সপোর্ট করা, ওই পথে যাওয়ার সময় অক্সিজেনকে খাই ফেলতো, তাইলে আমাদের টিস্যু অক্সিজেন পাইতো না। এই জন্য ম্যাচিউর আরবিসিতে মাইটোকন্ড্রিয়া নাই। টার্মিনাল ক্যারাটিনোসাইট, ওরও মাইটোকন্ড্রিয়া নাই, এদের শক্তি মুক্তির কোনো দরকার নাই ওদের। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়ার একটা কাজ হচ্ছে তোমরা জানো যে শক্তি উৎপাদন করা, এটা তোমরা সবাই মোটামুটি জানো। আর একটা কাজ আছে, আর একটা কাজ হচ্ছে সে ইন্ট্রিনজিক অ্যাপোপ্টোসিসকে ট্রিগার করে। অ্যাপোপ্টোসিস কি জিনিস? আত্মহত্যা, সুইসাইড করবে সেল। সেই সুইসাইড করতে পারে বাইরে থেকে কোনো স্টিমুলি দিয়া, সেই সুইসাইড হতে পারে ভিতরে কোনো কলকাতা নষ্ট হয়ে গেছে। এই কলকাতা যখন নষ্ট হয়ে যায় তখন কি হচ্ছে? এই মাইটোকন্ড্রিয়া সে আমাদের সে সংকেত পাঠায় যে আমাদের কলকাতা নষ্ট হয়ে গেছে, এটাকে এখন ড্যামেজ করে দিতে হবে, এটা সে ট্রিগার করে। এখানে একটা লাইন দেখো যে ক্যালসিয়াম স্টোর করে। তোমার মনের সাথে সাথে একটা সন্দেহ জাগছে, ভাই ক্যালসিয়াম স্টোর তো এটা তো সার্কোপ্লাজমিক রেটিকুলামের কাম, এটা এখানে কেমনে আসলো ক্যালসিয়াম স্টোর? হ্যাঁ, ক্যালসিয়ামের মেইন অ্যারেস্ট হলো কোথায় থাকে? সেগুলো আমাদের যে মাসলের মধ্যে সার্কোপ্লাজম রেটিকুলাম বলি আমরা, তাই না? তাহলে মাসলের যে এন্ডোপ্লাজম রেটিকুলাম সেগুলোকে বলে সার্কোপ্লাজম রেটিকুলাম, সেখানে অনেক ক্যালসিয়াম থাকে। ওখান থেকে ক্যালসিয়াম যদি উপচায় পড়লো, ধরো ক্যালসিয়াম আর ধরতেছে না ওখানের মধ্যে, ওগুলা কিছু মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, কারণ ওরও তো কিছু কাম আছে, ওরা এনজাইম অ্যাক্টিভেট করা লাগবে না, সেখানে ওর এখানে সামান্য থাকে আর কি, হালকা থাকে এখানেও। মেইন থাকে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে এখান থেকে লাইন হলো দুটা, একটা হচ্ছে আমাদের ইনার মেমব্রেনের যে ক্রিস্টি, সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয় এবং সেখান থেকে আমরা কি পাই? এটিপি পাই। আর এমএতে ম্যাট্রিক্স, এমএতে মেটাবলিজম। মেটাবলিজম মানে এখানে ক্রেবস সাইকেল হয়, বিটা অক্সিডেশন হয়, কিটোজেনেসিস হয়। তাহলে আমরা যে যতগুলো কথা বললাম যদি সামারি করি, এই যে ক্রিস্টি যেটা ইনার মেমব্রেন, সেখানে এটিপি উৎপন্ন হয়, ম্যাট্রিক্সে মেটাবলিজম। মাইটোকন্ড্রিয়ার তার নিজের কিন্তু ডিএনএ আছে। এটা ইভলিউশনারি বায়োলজিতে এরকম একটা আইডিয়া আছে যে কয়েক কোটি বছর আগে, অনেক কোটি বছর আগে মাইটোকন্ড্রিয়া ছিল, সে সে নিজে ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানিজম ছিল। তখন আরেকটা ব্যাকটেরিয়া এসে ওরে খাই ফেলছে। ওরে খাই ফেলার পরে ওই মাইটোকন্ড্রিয়াটাকে সেই ব্যাকটেরিয়া কি করতে পারে না, ডাইজেস্ট করতে পারে নাই। ও মাইটোকন্ড্রিয়া আসলে সেলের ভিতরে সেল, কি বলছি? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেলের ভিতরে আরেকটা সেল, ওর নিজের ডিএনএ আছে কিন্তু। এটাও ইভলিউশনারি থিওরিতে বলা হয়েছে কোটি বছর আগে একটা ব্যাকটেরিয়ার ভিতরে ও একটা মাইটোকন্ড্রিয়া ঢুকে গেছিল, পরে সেই ব্যাকটেরিয়া থেকে আরো এরকম কমপ্লেক্স সেল হয়েছে, আর সেইটা ভিন্ন ব্যাপার, সেদিকে আমরা যাচ্ছি না। কোথায় কোথায় নাই? ম্যাচিউর আরবিসিতে নাই। আর কোথায় নাই? টার্মিনাল ক্যারোটিনোসাইটের মধ্যে নাই। আর একটা লাইন বলছিলাম যে মাইটোকন্ড্রিয়া সে সিগন্যাল পাঠায় যে কলকাতা নষ্ট হয়ে গেছে, ওই এই সেলের এটাকে ড্যামেজ করে দিতে হবে আমাদের। কেমনে করে? সে সাইটোক্রোম সি কে অ্যাক্টিভেট করে, সাইটোক্রোম সি কে অ্যাক্টিভেট করে। এই সাইটোক্রোম সি কে অ্যাক্টিভেট করলে সে কি হয়? ক্যাসপেসকে অ্যাক্টিভেট করে। ক্যাসপেস অ্যাক্টিভেট করলে একদম কি হয়ে যায়? সেল একদম তেরাবেরা হয়ে যায়, একদম তেরাবেরা হয়ে কি হয়ে যায়? সে পর্যন্ত সে মরে যায়। প্রশ্ন আসবে কিভাবে? মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট কোথায় অ্যাবসেন্ট? আরবিসিতে অ্যাবসেন্ট। আর কোথায়? টার্মিনাল ক্যারোটিনোসাইট। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। আরো স্পেসিফিক কোথায় ঘটে? ইনার মেমব্রেনে ঘটে। কোথায়? ক্রিস্টিতে ঘটে। আর মেটাবলিজম কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটে। চারটা টপিক পড়ে ফেলছি, চলো আমরা রিভিউ করে আসি। আমরা ক্লাসে শুরু করছিলাম সেল দিয়ে, তাহলে প্রোক্যারিওটিক এখানে 70s রাইবোসোম থাকে, ইউক্যারিওটিক মানে আমরা এটিএস থাকে, আর সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে। আবার করে রাখি কে? সেল মেমব্রেন। এই সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে একসাথে বলে কি? প্রোটোপ্লাজম। সেখানে আমরা দেখছিলাম রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী। তাহলে রাইবোসোম, সেন্ট্রিওল এবং মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, হ্যাঁ, সিলিয়া, ফ্লাজেলা কি চুলটুল, এগুলো হলো নন মেমব্রেনাস। হ্যাঁ, একজন প্রশ্ন করছিল, ভাই নিউক্লিওলাস ও তো নন মেমব্রেনাস কেমনে? ও তো নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের তো এনভেলপ আছে, তো নিউক্লিওলাস তো আলাদা করে কোনো সেটা তো আলাদা কোনো অর্গানিজম না, সে তো নিউক্লিয়াসের একটা পার্ট, সে নিউক্লিয়াসের ভিতরে। এখন বুঝতে পারছো তুমি? ওকে, নিউক্লিওলাসের তো আলাদা করে কোনো কি নাই, ওরা আলাদা কোনো কাভারিং নাই। তাহলে একটা মুখস্থগুলো হয়ে গেল। এরপর আমরা এখান থেকে চলে আসছিলাম সেল মেমব্রেনে। সেল মেমব্রেন থেকে এটা 7.5 থেকে 10 ন্যানোমিটার থিক। এটার মধ্যে আমাদের মেইনলি প্রোটিন থাকে 55% এবং লিপিড থাকে 42%, আর অল্প কিছু কার্বোহাইড্রেট আছে, হ্যাঁ, যেগুলোকে আমরা বলছিলাম গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স থেকে চেহারা চিনতে পারি, হ্যাঁ, ও কি বন্ধু নাকি শত্রু, এরকম চেহারা চেনা যায়। তারপরে আমরা ইন্টিগ্রাল প্রোটিনগুলো কি হিসেবে কাজ করে? চ্যানেল হিসেবে কাজ করে, চ্যানেল পাম্প এগুলো হিসেবে
কাজ করে। পেরিফেরাল প্রোটিনগুলো মেইনলি এনজাইম হিসেবে কাজ করতে পারে। গ্লাইকোক্যালিক্স কি করে? রিকগনিশন এবং প্রোডাকশন হিসেবে সে কাজ করে। তারপর নিউক্লিয়াস, সে হলো আমাদের কমান্ড সেন্টার, যেখানে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। আমরা এখানে ব্যাখ্যা করছিলাম যে ডিএনএ হিস্টোন গায়ে পেঁচানো থাকে, ওটা বলা হয় ক্রোমাটিন। আর সেল ডিভিশনের সময় তখন আরো অনেক ডেন্স হয়ে থাকে, সেটাকে তখন আমরা বলি ক্রোমোজোম। তার ক্রোমোজোম কখন দেখা যায়? সেল ডিভিশনের সময় দেখা যায়, অন্য সময় তুমি ক্রোমোজোম দেখতে পাবে না। আর নিউক্লিয়াসের ভিতরে একদম মাঝখানে এই যে ডেন্স একটা জিনিস দেখা যায়, তারা বলা হয় নিউক্লিওলাস। ওর কামটা কি? ওর কাম হলো আরএনএ প্রডিউস করা এবং রাইবোসোমাল প্রোটিন প্রডিউস করা, তার মানে আসলে রাইবোসোম প্রডিউস করা। তারপর আমরা কিছু বাইনিউক্লিয়েট আমরা সেল বলছিলাম, লিভার সেল, বাইনিউক্লিয়েট, ইউরিনাল ব্লাডার সেল। আর মাল্টি কোনটা? স্কেলেটাল মাসল ফাইবার। বারবডি কি জিনিস? ইনঅ্যাক্টিভেটেড এক্স। তারপরে আমরা এখান থেকে আসছি মাইটোকন্ড্রিয়াতে, পাওয়ার হাউস। এখানে বলছিলাম ম্যাট্রিক্স, এমএতে ম্যাট্রিক্স, এমএতে মেটাবলিজম। আর ইনার মেমব্রেন ক্রিস্টালে কি হয়? এটিপি উৎপন্ন হয়, এখানে অক্সিডেটিভ ফসফোরিলেশন চলতে থাকে। কোথায়? মাইটোকন্ড্রিয়া নাই, ম্যাচুর আরবিসিতে নাই, টার্মিনাল ক্যারোটিনোসাইটে নাই। তোমরা স্পেশাল বিসিএস প্রস্তুতির পাশাপাশি তোমাদের কিন্তু তুমি যে সাবজেক্টেই তুমি রেসিডেন্সি দাও না কেন, তোমার কিন্তু হিস্টোলজি এবং সেল কিন্তু পড়তে হবে, এবং এগুলাই পড়বা তুমি আবারও। হ্যাঁ, তো যদি তোমাদের ডাবল পড়া হয়ে যাচ্ছে, তুমি তো ডাবল টাকা দাও না, তো কিছু টাকা আমাকে বিকাশে পার্সোনালি পাঠিয়ে দিও। পিটুকে দিও না, পিটুকে দিলে আমি পাবো না সেটা, আমি বিকাশে পাঠিয়ে দিও কিছু টাকা। আর যাদের কষ্ট লাগতেছে বাবা, সে এগুলো পড়ে তুমি একটা চাকরি পাইতে হবে। হ্যাঁ, চলো আমরা টপিক নাম্বার 5 চলে যাই। তো টপিক নাম্বার 5 যাওয়ার আগে এখানে আমরা আগে প্রোটিন উৎপন্ন হওয়ার আমরা আগে ছোট্ট করে, আমি বেশি ডিটেলসে যাব না। দেখো প্রোটিনটা কেমনে বানাবো, এটার ব্লু প্রিন্টটা কোথায় আছে? ডিএনএ তে আছে। ডিএনএ কই আছে? নিউক্লিয়াসে আছে। প্রোটিন উৎপন্ন হওয়ার ব্লু প্রিন্টটা কি? ব্লু প্রিন্ট হচ্ছে আমরা জানি এরকম ডিএনএ যে ডাবল হেলিক্স, এখানে কি আছে? এখানে বেস পেয়ার আছে, এ জি, হ্যাঁ, সি, এরকম তিনটা করে এরকম কোডন আছে, তাই না? এরকম কোডন আছে, তিনটা কোডন। এই পাশে এইটার এগেইনস্ট হবে, এর সাথে যেমন টি, হ্যাঁ, জির সাথে সি, সির সাথে জি, এরকম আছে। এগুলো কোডন। এই কোডন এগুলো হচ্ছে কি? এগুলো এই কোডন, এগুলা এই যে কোডন, এরকম এরকম ডিএনএটা টুকরাকে বল, এই যে কোডন, এই কোডনগুলো কি ক্যারি করতেছে? আসলে তথ্য ক্যারি করতেছে, রাইট? তাইলে আমাদের এই ডিএনএ থেকে ওর এই ডাবল চেইন থেকে এটা মাঝখান দিয়ে কাটটা একটা চেইন বানাইছি, একটা চেইন, ওটাকে বলা হয় আমরা মেসেঞ্জার আরএনএ। এখান থেকে আসলে জিনিসটা কেমন হয়, আচ্ছা আমি একটু হালকা করে দেখাই, বেশি ডিটেলসে যাব না, আমরা কিপ করতেছি, নাহলে আবার বলবা যে এটা এই জন্য বলতেছি, নাহলে তুমি পরে পরে জিনিসটা আবার পেঁচাই ফেলবা। আমরা দেখি, ধরলাম এই ডিএনএটাকে, এই কয়েল ছিল, এটাকে আমরা সেপারেট করে ফেলছি। তাইলে এখানে ছিল ধরো এ, এখানে ছিল জি, হ্যাঁ, এখানে ছিল ধরলাম সি, এখানে আবার এ, এখানে সি, এই জায়গায় ছিল টি। তো এইটার এই যে পার্টটা, এর সাথে ছিল এখানে টি, জির সাথে ছিল সি, সি সাথে ছিল জি, এই পুরোটা একসাথে ছিল, আমরা এটাকে একটু ফাঁক করে ফেললাম। এখন এই টেমপ্লেটটাই কপি করবে, এই যে কপি করবে একটা টেমপ্লেট আছে এখানের মধ্যে, এই কপি করে সে তথ্য নিয়ে যাবে। সে এর বদলে এখানের মধ্যে টি হওয়ার কথা, কিন্তু তার কাছে টি না, তার কাছে ইউ আছে। এই জির বদলে এখানের মধ্যে সে সি নিল, সির বদলে সে জি নিল। হ্যাঁ, এর বদলে এখানে আমাদের টি হওয়ার কথা, ওর কাছে টি নেই, ওর কাছে আছে ইউ। হ্যাঁ, সির বদলে সে জি নিল, টির বদলে সেখানের মধ্যে এ নিল। এই যে এই জিনিসটা এরে বলা হয় এমআরএনএ। এই টেমপ্লেট এর নাম কি? এর নাম হলো এমআরএনএ। তো এমআরএনএ কোথেকে আসছে? ডিএনএ থেকে আসছে, ডিএনএ থেকে আসছে এমআরএনএ। তো এই যারা কোডন মোডন বুঝো নাই, বাদ দাও, কোনো না বুঝো কোনো সমস্যা নাই এখানের মধ্যে। তাইলে আমাদের এই যে তিনটা এমআরএনএ গায়ে, এই তিনটা এমআরএনএ গায়ে আসলে কোথেকে আসছে? এগুলো ও ডিএনএ থেকে এসে কপি করে নিয়েছে তথ্যগুলো। তাহলে এমআরএনএ গায়ে যে এই তিনটা তথ্য আছে, এগুলো ডিএনএ থেকে আসছে, ডিএনএ থেকে আসছে এমআরএনএ গায়ে যেগুলো, তাহলে এগুলো হলো কোডন। তাহলে আমরা এই ডিএনএ থেকে উৎপন্ন হচ্ছে কি? এখান থেকে এমআরএনএ গায়ে কি আছে? এখানের মধ্যে কোডন আছে। এখন এই কোডনটা রিড করে কে? এই যে টেমপ্লেটটা দিকে চলে আসলো, এই টেমপ্লেটটা কিন্তু বাইরে হয়ে নিউক্লিয়াস থেকে বাইরে চলে আসলো, ওর গায়ে কি লেখা? ওর একটা তথ্য লেখা ইউ, এদিকে লেখা সি, একটা লেখা কি? এটা লেখা জি। আর এটা কি লেখা? একটার মধ্যে লেখা ইউ, এটার মধ্যে লেখা জি, এটা লেখার মধ্যে এটা লেখা হলো এ। আমি প্রথমে ডিএনএ তে বলছি, কোডন ডিএনএ তা, এটা হলো এমআরএনএ তে। এই যে এমআরএনএটা কি নিউক্লিয়াস থেকে বের হয়ে চলে আসলো, কই চলে আসছে? সাইটোপ্লাজমে চলে আসছে। তখন এই কোডনটা রিড করার জন্য, আছে আমাদের টিআরএনএ আছে। তাহলে টিআরএনএ এর কাজটা কি? ওর গায়ে আছে এরকম এন্টিকোডন। হ্যাঁ, তাইলে আমাদের
এই ইউকে রিড করবে কে? এ। সি কে রিড করার জন্য এখানে জি, আর জে কে এখানের মধ্যে রিড করার জন্য আছে সি। তাহলে এই যে টিআরএনএ আছে, কি করবে? ও আইসা করবে আমার দোস্তর পাইছি, মিলছে, আমাদের মধ্যে মিলছে। ও আইসা কিন্তু লেগে যাবে, কিন্তু আছে ও আইসা কিন্তু লেগে যাবে। এই টিআরএনএ গায়ে লাগানো আছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে একটা টিআরএনএ লেগে গেল এখানে, এই জায়গা দিয়ে আরেকটা টিআরএনএ লেগে গেল, হ্যাঁ, আরেকটা টিআরএনএ এখানে লেগে গেছে, এই জায়গায় এসে লেগে গেছে, ওর গায়ে একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে তিনটা কোড ক্রিয়েট করবে কে? টিআরএনএ এর অ্যান্টিকোডন। ওই অ্যান্টিকোডনের টিআরএনএ যখন আসছে ওর গায়ে লাগানো অ্যামাইনো অ্যাসিড গুলো লাগানো ছিল, তখন অ্যামাইনো অ্যাসিড গুলো একটা সাথে লেগে 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 আলটিমেট উৎপন্ন হবে কি? প্রোটিন। এখন আমি এত না পেঁচায়া আমি যে সংক্ষেপে যদি বলি, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ গায়ে কোডন আছে, সেই কোডনগুলো রিড করবে কে? রিড করবে টিআরএনএ। এই টিআরএনএ গায়ে একটা করে অ্যামাইনো অ্যাসিড ছিল, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লাগা একটা বড় একটা প্রোটিন হয়ে যাবে। এই কামটা ঘটে কোথায়? রাইবোসোমে ঘটে। কামটা কোথায় ঘটে? রাইবোসোমে। তাহলে প্রোটিন উৎপন্ন হওয়ার ফ্যাক্টরিটা হচ্ছে কি? রাইবোসোম। এখন প্রোটিন উৎপন্ন হইলো তো এর তো কি, এখানের মধ্যে তো ট্যামাটোমা আছে, এখানের মধ্যে একটু গোটলাকাটি লাগানো আছে, একটু স্লাইস টাইস করতে হবে, কাটাকুটি করতে হবে, একটু ডিসপ্রোডিউস ঠিকঠাক করতে হবে। এই ঠিকঠাকটা করার জন্য আমাদের আছে এখানের মধ্যে একজন ঠিকঠাক করবে, একজন প্যাকেজিং করবে। কারা কারা করবে সেখানে আমরা সামনে যাই, আমরা এখন পড়বো। একজন ইনিশিয়াল প্রসেসিংটা করবে, আরেকজন প্যাকেজিং করবে। কারা কারা আমরা আসতেছি। তাহলে রাইবোসোমের কাম হলো কি করা? সে আসলে প্রোটিন উৎপাদন করতেছে। রাইবোসোমের মেইন কাজটা হচ্ছে প্রোটিন উৎপাদন করা। এখন কয়েকম রাইবোসোম আছে, ফ্রি রাইবোসোম, এটা এমনি ঘুরেফেরা করতেছে। এরা সেলে নিজের তো খাওয়া দাওয়া করতে হবে, নিজের খাওয়া দাওয়া করার জন্য সে হচ্ছে মিক্স প্রোটিন ইউজড ইনসাইড দ্য সেল। আচ্ছা সরি, আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ফোন একটু ধরতে হচ্ছে আমাকে। জি আঙ্কেল, ক্লাস নিচ্ছিলাম তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি আঙ্কেল। ও বাথরুম হচ্ছে অনেকবার। ও আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে ছিলাম তো, সরি, আমার আসলে খুবই ইমার্জেন্সি ফোন ছিল, না মানে না ধরলে নয় এরকম অবস্থা। আচ্ছা, তাহলে আমাদের তোমরা কোডন মোডন এগুলো মাথায় না ঢুকলে কোনো দরকার নাই, ভুলে যাও, দরকার নাই। তুমি এটা মনে রাখলে হবে যে ডিএনএ ও কি করতেছে, ও তথ্যটা ও মেসেঞ্জার আরএনএ কে দিয়ে দেয়। ওর গায়ে আছে কোডন, সে কোডনটাকে রিড করে টিআরএনএ, টিআরএনএ গায়ে আছে অ্যান্টিকোডন, ও টিআরএনএ কে অ্যান্টিকোডন রিড করার সাথে সাথে ওর গায়ে অ্যামাইনো অ্যাসিড ছিল, অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে জোড়া লাগে হয় প্রোটিন। সেই প্রোটিনটা উৎপাদন হওয়ার কাজটা হয় রাইবোসোমে। তাহলে কি প্রোটিন উৎপন্ন হয়? ফ্রি রাইবোসোমটা সেলে নিজে খাওয়ার জন্য, নিজে ইউজ করার জন্য সে প্রোটিন উৎপন্ন করে। আর বিদেশে রপ্তানি করার জন্য যারা বানায় তারা হচ্ছে কারা? ওই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোসোম গুলো থাকে, ওরা বিদেশে রপ্তানি করার জন্য প্রোটিন বানায়। ওকে, আচ্ছা এখন আসো আমরা এইখানে ফ্রি রাইবোসোম কোনগুলো? এই যে সেলের মধ্যে মুক্তভাবে ঘোরাফেরা করে। তো তাহলে একটু আগে বলছিলাম রাইবোসোম তো বানালো প্রোটিনটা, এখন প্রোটিনটাকে একটু ডিসপ্রোডিউস একটু ঠিকঠাক করতে হবে, একটু প্রাইমারি প্রসেসিং করতে হবে। কারা করে? এই কাজটা করতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কামটা হইলো ওই প্রোটিনটাকে একটু একটু ডিসপ্রোডিউস ঠিকঠাক করা। আর কি কাম আছে দেখি তো, ওর আর কি কাজ আছে? ওর ইম্পর্টেন্ট কাজ আছে। ওর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও কি করতেছে? লিপিড এবং স্টেরয়েড সিনথেসিস করতেছে। আরো একটা কাজ করতেছে, সে ওষুধপত্র বিভিন্ন রকমের টক্সিন গুলাকে ডিটক্সিফিকেশন করে। আর কি কাজ করে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? ও ক্যালসিয়ামের ভান্ডার। মাসলের মধ্যে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ও প্রচুর ক্যালসিয়াম আছে, কারণ কন্ট্রাকশনের জন্য তো ক্যালসিয়াম লাগবে, এবং ক্যালসিয়াম কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেঞ্জার। হ্যাঁ, এই জন্য আমরা মাসলের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাকে বলে আমরা সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এখন আসো আমাদের তাহলে প্রোটিন উৎপন্ন হওয়ার আমাদের দূরতা পার করে আসছি আমরা, আমরা মোটামুটি প্রাইমারি প্রসেসিং করে ফেলছি। এখন আসো, এখন প্রোটিনটা কোন প্রোটিন কার কাছে যাবে, কোন প্রোটিনটা সেল মেমব্রেনের কাজে লাগবে, কোন প্রোটিনটা ভেসিকুলে প্যাকেজ হয়ে বাইরে চলে যাবে, এই কাজগুলো কে করে? এই মডিফিকেশনটা কোন প্রোটিনের গায়ে একটু গ্লুকোজ লাগাই দিব, এই মডিফিকেশন গুলো করে গোলগি অ্যাপারেটাস। তাহলে গোলগি অ্যাপারেটাসের কাজ হচ্ছে প্রোটিনটাকে মডিফাই করা, সর্ট আউট করা, যে কে ভিতরে থাকবে, কাকে বাইরে পাঠাবে। এবং ভেসিকলের মধ্যে একটা প্রোটিন তো এমনি পাঠা দিবে না, সে ভেসিকলের ভিতরে ঢুকে পাঠাবে। তাহলে ভেসিকলের ভিতরে ঢুকে পাঠাইলো, তারপরে প্রোটিনের গায়ে একটু তোমার গ্লুকোজ লাগাই দিল। হ্যাঁ, এই কামটা করে কে? গোলগি অ্যাপারেটাস। তাহলে দেখো তো, গোলগি অ্যাপারেটাস সিদ্ধান্ত নিবে, আচ্ছা এই প্রোটিনটা কি সেল মেমব্রেনে যাবে নাকি বাইরে যাবে, নাকি এই প্রোটিনটা দিয়ে আমরা একটু ওরে একটু লাইসোসোমের ভিতরে দিয়ে দিব, যাতে করে সে একটু গোলা বারুদ হিসেবে স্টোরেজ থাকতে পারে। হ্যাঁ, এগুলো গোলগি অ্যাপারেটাস সিদ্ধান্ত নেয়। আর দুটো স্ট্রাকচার, এটা লাইসোসোম, একটা প্যারাক্সিসোম। কোনটার কাজ কি দেখো, লাইসোসোমটা হচ্ছে
ওর ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম আছে। কেন? ওর কামটা হলো কোনো জীবাণু আসলো ভিতরে, সেলের ভিতরে জীবাণু ঢুকলো, ও জীবাণুকে খাই ফেলা। আবার সেলের ভিতরে এখানের মধ্যে কোনো একটা কলকবজা একটু ওইটা দুর্বল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওইটা ওরে খাই ফেলা, অটোফেজি করে, এটা লাইসোসোমের কাজ। এর পারোক্সিজম জিনিসটা কি? ওর কামটা হলো ধরো সেলের ভিতরে তোমার তো মারাত্মক একটা খুবই টক্সিক একটা জিনিস, হ্যাঁ, যেটা হলো সেল ড্যামেজ হয়ে যাবে, এটা হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইডকে সে কি করে ভিতরে ঢুকায় ফেলে। ঢুকায় কি হয়, তার কাছে আছে ক্যাটালাইজ এনজাইম। এই ক্যাটালাইজ দিয়ে ওটা ভাঙ্গা সে ওটার পানি বানায় ফেলে এটাকে। তাহলে সেলকে সে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। কে করে এটা? পারক্সিজম করে। আর একটা কাজ করে, সে লং ফ্যাটি অ্যাসিড গুলোকে বিটা অক্সিডেশন করে। তুই বললো বিটা অক্সিডেশন তো মাইটোকন্ড্রিয়াতে হয়েছিল, হ্যাঁ হয়েছিল, অনেক অনেক লং চেন যেগুলো লং ফ্যাটি অ্যাসিড সেগুলো করে পারক্সিজম। তো এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো আমরা যদি সামারি করি, তাইলে আমাদের প্রোটিন উৎপন্ন হইলো। সে প্রোটিন উৎপন্ন হইলো কোথায়? আমাদের রাইবোসোমের মধ্যে আমাদের প্রোটিন উৎপন্ন হইলো। উৎপন্ন হওয়ার পরে একটা প্রাইমারি প্রসেসিং চললো। প্রাইমারি প্রসেসিং চলার পরে এরপরে সেটা গোলগি অ্যাপারেটাস আইসা এটাকে বাকি মডিফিকেশন সর্টিং করা, ভিতরে থাকবে নাকি বাইরে যাবে, এই সিদ্ধান্তগুলো নেয়। ওকে, তাহলে প্রোটিনের কাম শেষ। লাইসোসোমের কাজ কি? অটোফেজি করা, বাইরে থেকে কোন শত্রু আসলে তারা মারে ফেলা। সেলের ভিতরে যদি কোনো তোমার ড্যামেজ কোনো জিনিস থাকলো তারে খাওয়া খাওয়া দাওয়া করে ফেলা। আর পারক্সিজম কি করে? আমাদের বডিকে টক্সিক জিনিস থেকে সে বাঁচায়। তার মধ্যে উল্লেখযোগ্য, ওর নাম কেন হচ্ছে পারক্সিজম? কারণ পারক্সাইডকে সে ডিটক্স করে, সেজন্য ওর নাম হয়েছে পারক্সিজম। তো আশা করি এই তিনটা জিনিসে ইনশাল্লাহ পারবা। তা প্রশ্ন আসতে পারে যে ড্রাগ ডিটক্সিফিকেশন এটা কোথায় ঘটে? এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঘটে। প্রশ্ন আসতে পারে যে আমাদের ইন্টারসেলুলার যে ডাইজেশন এটা কোথায় ঘটে? লাইসোসোমে ঘটে। পারক্সিজমের কাজটা কি? ওর কাজ হলো হাইড্রোজেন পারক্সাইডকে ডিটক্সিফাই করা, এই জন্য ওর নাম হয়েছে পারক্সিজম। ক্লিয়ার? ওকে। স্ক্যাভেঞ্জার কে? স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে যে ক্লিনিং গুলো করে, ওকে, লাইসোসোম। এখানের মধ্যে একটা সুন্দর চার্ট দিয়ে দিছি। এই চার্টটা তোমরা মনে রাখতে পারো যে গোলগি হলো পোস্ট অফিস। হ্যাঁ, পোস্ট অফিস, যে এটা কি সেলের ভিতরে থাকবে নাকি সেল মেমব্রেনে যাবে নাকি এটা বিদেশে রপ্তানি হবে, সিদ্ধান্তগুলো সে নিচ্ছে এখানে। তা মডিফিকেশন করা কি? মডিফিকেশন করবে প্রোটিনের গায়ে একটু গ্লুকোজ লাগাই দেয়া, ফসফেট লাগাই দেয়া, সালফেট লাগাই দেয়া, এই কামগুলো করে সে। কোন জায়গায় পাঠাবে সেই সিদ্ধান্তটা নেই। লাইসোসোমের কাছ থেকে সে হলো তোমার রিসাইক্লিং সেন্টার। হ্যাঁ, সে সেলের স্টোমাক, যে এখানে তোমার সমস্যাযুক্ত জিনিস, ধরো একটা মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়ে গেছে, ওরা খাই ফেলেছে। আর পারক্সিজম সে আমাদেরকে কি করে? হ্যাজার্ডাস ওয়েস্ট থেকে আমাদেরকে বাঁচায়। ধরো সেরকম হ্যাজার্ডাস ওয়েস্ট, এসিডিক জিনিসপত্র যেগুলা, কেমিক্যাল জিনিসপত্রগুলো থেকে আমাদেরকে সে রক্ষা করে। তাহলে প্রোটিন উৎপন্ন হওয়ার সাথে আমাদের তিনটা জিনিস জড়িত: রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি অ্যাপারেটাস। আর তথ্য কোত্থেকে আসে? তথ্য একদম নিউক্লিয়াস থেকে আসে। ওকে, আশা করি আমরা এখন জিনিসগুলো পারবো। এখন আসো আমরা যে দুইটা সেল নিজেদের মধ্যে তো কথাবার্তা বলা লাগবে। আবার এরকম যদি হয় যে একটা সেল থেকে একটা সেল ছুটে গেছে গা, এটা তো একটা মহা সমস্যা হয়ে যাবে, তাই না? চলো আমরা আমাদের স্কিন সেলে চিন্তা করি, উপরে একটা একটা সেলের সাথে কি আছে? টাইট করে লাগে আছে। এখানে টাইট করে যে লাগে আছে, এখানে সে কোনো মেকানিজম আছে। হ্যাঁ, কি মেকানিজম দেখি তো? কি কি যে লাগে আছে দেখি এখানের মধ্যে। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যেটা সেলগুলো স্টে করে। হ্যাঁ, আর এটা হলো বাইরের সার্ফেস, এপিক্যাল সার্ফেস। এটা দেখি তো সবার উপরে খুব টাইট করিয়া টাইট জাংশন, নাহলে জোনুলো ক্লুডেন্স, সে কোনো কিছু ঢুকতে দেয় না এখানের মধ্যে। কিল দিয়ে লাগানো আছে একটিনের সুতা এবং ক্যাডিনের সুতা। তো একটিন ক্যাডিন সুতা দিয়া এটা টাইট করে বাঁচানো, এমন টাইট, নাহলে তুমি বৃষ্টিতে ভিজলা, পানি ঢুকে তোমার সেলের ভিতরে ঢুকে গেছে। এই যে ফাঁকা দিয়ে কি যাবে? পানি ঢুকে যাবে। এই টাইট জাংশনটা এমন টাইট যে কোনো কিছুকে ঢুকতে দিবে না। আর একটু নিচে আসি দেখি তো, একদম মারাত্মক টাইট করে লাগাই দিছে, একদম কিছু কোনো কিছু কিছু ঢুকতে দিবে না। আচ্ছা, এবার একটা আর একটু নিচে নামি আমরা। এগুলোর নাম হলো আমাদের অ্যাডহেরেন্স জাংশন, অ্যাডহের করে রাখে। সেই অ্যাডহেরের মধ্যে আর একটা ছিল একটিন এবং ক্যাড্রিন ফিলামেন্ট। এইবার স্টিলে তার দিয়ে বেঁচাবো আমরা। স্টিল এগুলো বলা জনুলা অ্যাডহেরেন্স, স্টিলে তার দিয়ে বেঁচাছি আমরা এখানের মধ্যে। এগুলো বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। হ্যাঁ, এগুলো স্টিলে তার। কি নাম? এর নাম হচ্ছে জনুলা অ্যাডহেরেন্স। তাহলে অ্যাডহেরেন্স জাংশনের মধ্যে আর কি আছে? একটা আছে ডেজমোসোম। ডেজমোসোম জিনিসটা আসলে কি? এটা তুমি চিন্তা করো যে ধরো এটা একটা সেল, এটা হচ্ছে আরেকটা সেল। এখানের মধ্যে একটা রাবার প্লেট এখানে স্ক্রু মেরে দিছে, এখানের মধ্যে রাবার প্লেট স্ক্রু মেরে দিছে। তা ডেজমোসোম মানে রাবার প্লেটের স্ক্রু দিয়ে লাগাই দিছো, এর নাম হলো ডেজমোসোম। তা ডেজমোসোম এইটা একটা আমাদের দুটা সেলকে ধরে রাখার জন্য ও কাজে লাগে। আচ্ছা, নিচে একটা কিছু হেমি ডেজমোসোম। হেমি মানে অর্ধেক।
হেমি মানে হচ্ছে অর্ধেক। হ্যাঁ, তো অর্ধেক ডেসমোসোম মানে আবার কি? ডেসমোসোম দুটা সেলকে লাগিয়ে রাখে, আর হেমিডেসমোসোম হলো দুটা সেলকে না, সেলকে বেসমেন্ট মেমব্রেনের সাথে লাগিয়ে রাখে। বেসমেন্ট মেমব্রেন কি? ধরো একটা বিল্ডিং এর মধ্যে নিচে তলা থাকে না, যেখানে আমরা মাটির সাথে অ্যাটাচ করে রাখে, যে তাহলে বেসমেন্ট মেমব্রেন হচ্ছে এই সেলকে কি করে, এই যে নিচের সাথে কি করে রাখে, অ্যাটাচ করে রাখে, নাহলে তো সেল এখান থেকে ছুটে চলে যাবে। তাহলে আমরা কি কি জাংশন বললাম? টাইট জাংশন, জুনুলা ওক্লুডেন্স। এরপরে বললাম এগুলো টাইট জাংশন। আর অ্যাডারেন্স জাংশনের মধ্যে কি পড়ছে আমরা? জুনুলা অ্যাডারেন্স এবং ডেসমোসোম। আরটা কি বললাম আমরা? হেমিডেসমোসোম বললাম। হেমিডেসমোসোমের কাজ কি? সেলকে বেসমেন্ট মেমব্রেনের সাথে লাগিয়ে রাখা। এখন শুধু টাইট করে লাগাইছি, তো এদের মধ্যে কথা বলবো না, এরা যোগাযোগ করবে না, আয়ন পাঠাবে না, মেসেজ পাঠাবে না একজন একজনকে, তো পাশাপাশি থাকে, তো যোগাযোগ কেমনে করবে? যোগাযোগ করার জন্য আছে গ্যাপ জাংশন। কি আছে? গ্যাপ জাংশন। তাহলে আমরা একটু সামারি করি। সেল নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য কি আছে? গ্যাপ জাংশন আছে। সেগুলো কি করবে না, আয়ন স্মল মলিকুলগুলোকে পাস করতে দেয়। হ্যাঁ, ওকে। আর আর কি জাংশন আছে এখানের মধ্যে আমাদের? টাইট জাংশন। অ্যাপেক্সে থাকে, একদম অ্যাপেক্সে থাকে, একদম টাইট করে আছে, এখানে কোনো কিছু কিছু পাস হইতে দেয় না। ওকে, কই আছে? মেইনলি আমাদের এপিথেলিয়াল এবং এন্ডোথেলিয়াল সেলে। আচ্ছা, এখন একটু নিচে আসি, কি আছে? অ্যাডারেন্স জাংশন আছে। কি কি আছে? জোনাল অ্যাডারেন্স, জাস্ট বিলো টাইট জাংশন। ডেসবোসোমটা কি? প্যারাকের মতো, জাস্ট প্যারাকের মতো। আর হেমিডেসবোসোম কি করে? অ্যাটাচ সেলস টু বেসমেন্ট মেমব্রেন। ওর নাম হলো হেমিডেসবোসোম, মানে অর্ধেক ডেসবোসোম সে। ওকে, তো আমরা তাহলে সেল নিয়ে মোটামুটি পড়ে ফেললাম। এখন আমরা যাব তাহলে অনেকগুলো সেল, ওদের লক্ষ্য উদ্দেশ্য যদি এক থাকে, তখন তার আমরা বলি টিস্যু। আমরা 4 রকম টিস্যুর মধ্যে আজকে আমরা এপিথেলিয়াল এবং কানেকটিভ এই দুটো টিস্যু পড়বো। কালকে মাসল এবং নার্ভাস টিস্যু অল্প করে আমরা এটা কালকে পড়ে ফেলবো। তা আজকে আমরা দুটো টিস্যু আমরা পড়ে ফেলি, চলো তাহলে আসো। প্রথম শুরু করা যাক এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল মানে কি? কাভার দেয় আমাদেরকে, হ্যাঁ, জাস্ট কাভার করে। কাভার করা ছাড়া আর কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ আছে। আমরা দেখবো কি কাজ আছে। তাহলে এপিথেলিয়াম গুলো সে হলো সার্ফেসকে কাভার করে। এখন সার্ফেসকে কভার করে, আমাদের উপরে স্কিন আছে, হ্যাঁ, ভিতরে হলো ভিসকাস আছে। তো হলো ভিসকাস গুলো তো ওর তো কাভারিং লাগবে, তাহলে হলো ভিসকাস আছে, পুরো স্কিন আছে, প্রত্যেকই লাগবে, কাভার লাগবে। আবার এই এপিথেলিয়াম গুলো কি করে? ফর্মস গ্ল্যান্ড। গ্ল্যান্ডের কাজ কি? সিক্রেশন করা। তাহলে আমরা পেয়ে গেলাম এপিথেলিয়াম, সে সিক্রেশন করতেছে, এখানের মধ্যে আমাদের প্রোডাকশন দিচ্ছে। আচ্ছা, ওর কি বৈশিষ্ট্য পড়ি, চলো। বৈশিষ্ট্যটা হচ্ছে এপিথেলিয়াম হলো অ্যাভাস্কুলার। এখন তুমি কইবা যে ভাই এপিথেলিয়াম অ্যাভাস্কুলার কেন? কারণ এই যে সেলগুলো, এই যে সেলগুলো এপিথেলিয়াল সেলগুলো এখানের মধ্যে, এখানে মাঝখান দিয়ে যদি আবার তোমার যদি ধরো এখানে ব্লাড ভেসেল ঢুকে গেল, তাহলে এগুলোতে এত কাছাকাছি থাকতে পারবে না। এই জন্য এগুলো অ্যাভাস্কুলার। তাহলে পুষ্টি করতে থেকে ভাই নিচ থেকে পাই, পুষ্টি ডিফিউশন হয়ে নিচ থেকে পাই। এখন আমরা এই এপিথেলিয়ামটাকে আমরা একটু ভাগ করব, চলো। কেন ভাগ করবো এখানের মধ্যে? আমরা প্রথমে ভাগ করি যে সেলের লেয়ার কি একটা নাকি একের বেশি। যদি একটা লেয়ার থাকে তারা বলে সিম্পল, আর যদি একাধিক লেয়ার থাকে, একটার উপর একটা লেয়ার, একটার উপর একটা লেয়ার, তারা বলা হয় স্ট্র্যাটিফাইড। তাহলে একটা লেয়ার থাকে সিম্পল, আর একের অধিক লেয়ার থাকলে তারা বলা হয় স্ট্র্যাটিফাইড। এখন সেলগুলো দেখতে কেমন? দেখতে চ্যাপ্টা, দেখতে কি মাছের আঁশের মতো চ্যাপ্টা, তারা বলে স্কোয়ামাস। দেখতে কিউবের মতো, কিউবের মতো, তার মানে দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি সমান, যেটা দেখতে এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, কিউবের মতো, ওগুলো বলা হয় কিউবয়েডাল। যেটা লম্বা লম্বা ওটা কলামনার। আরেকগুলো আছে দেখতে লাগে একাধিক লেয়ার, কিন্তু আসলে একটা লেয়ার। তা মিথ্যা, এটা মিসামিসি ডাবল লেয়ার, এটা মিসামিসি ডাবল লেয়ার, এটা বলে সিউডো স্ট্র্যাটিফাইড। আসলে কি একটা লেয়ার। কেন একাধিক মনে হচ্ছে? কারণ কিছু সেল লম্বা, কিছু সেল ছোট, এই জন্য একাধিক লেয়ার মনে হচ্ছে, আসলে লেয়ার কয়টা? একটা। তাহলে এগুলো বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার। তাহলে সিম্পলের মধ্যে সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার এবং সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার। অপরদিকে স্ট্র্যাটিফাইডের মধ্যে কি আছে আমাদের? স্ট্র্যাটিফাইডের মধ্যে আমাদের এখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস মানে চ্যাপ্টা, হ্যাঁ, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল কিউবের মতো, স্ট্র্যাটিফাইড কলামনার এই যে লম্বা লম্বা কলমের মতো। আর হচ্ছে বিশেষ ধরনের আমাদের এপিথেলিয়াল টিস্যু আছে, যেগুলো আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম। ওর কাজটা কি হলো? লম্বা হতে পারে, প্রয়োজনে স্ট্রেস হতে পারে। ও নর্মালি এরকম থাকে, প্রয়োজনেও ওরকম বড় হতে পারে, ওর নাম ট্রানজিশনাল এপিথেলিয়াম। এখানে ফাংশন যেগুলো আছে এপিথেলিয়াম ফাংশন, এটা সহজ জিনিস, আর এটা এটা মুখস্থ করে ফেলবা। কি করে? প্রোডাকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, এটা তোমরা জানো। সেন্সেশন, কন্ট্রাক্টিলিটি, মায়োএপিথেলিয়াল সেল কন্ট্রাক্টিলিটি করে, হ্যাঁ, লুব্রিকেশন, সেরাস মেমব্রেন, হ্যাঁ, পটালাস প্রিভেনশন, স্কিন। তাহলে এগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর কি ফাংশন। এখন আমরা এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশনে চলে যাই, খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্লাস আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে একটু, হ্যাঁ।
তাহলে আসো আমরা এপিথেলিয়াল টিস্যু একটা হচ্ছে কাভার দিবে আর গুলো গ্ল্যান্ড বানাবে, তাহলে দুই ধরনের, কাভারিং এবং গ্ল্যান্ডুলার। সে কাভারিং এর মধ্যে হতে পারে একটা লেয়ার, হতে পারে কি একের অধিক লেয়ার, মাল্টি লেয়ার। ওই একটা লেয়ার তার আমরা নাম দিছি কি, একটা লেয়ার, সেজন্য তার নাম দিছি আমরা সিম্পল। এখন আসলে লেয়ার কিন্তু একটা, মনে হইতেছে একাধিক, সেগুলো মিসামিসি স্ট্রাটিফাইড, সিউডো স্ট্রাটিফাইড। তাহলে সিম্পল এবং সিউডো স্ট্রাটিফাইড বুঝে গেলাম। ওকে, আর মাল্টি লেয়ারের মধ্যে এরা হচ্ছে কি একের অধিক লেয়ার আছে, আর এদের কামটা কি, ট্রানজিশনাল কামটা কি, এরা হচ্ছে কি করতে পারে, স্ট্রেস হইতে পারে প্রয়োজনের সময়, নাহলে পরে পেশাব একটু ধরলেই তুমি ধরে রাখতে পারত না। হ্যাঁ, তাহলে স্ট্রেসও অনেক বড় হইতে পারে। আসো এখন আমরা এক্সাম্পল গুলো আমাদের লাগবে, এক্সাম্পল গুলো এভাবে মুখস্থ না করে আমরা হচ্ছে যে দেখো কিভাবে মুখস্থ করি। চলো, মনে রাখবা যেখানে অনেক ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন হইতেছে অনেক, হ্যাঁ, এবং যেখানে আমরা ড্রাইনেসের এগেইনস্টে প্রোটেকশন লাগবে, সে জায়গার মধ্যে ফ্রিকশন থেকে বাঁচার জন্য আমাদের লাগবে স্ট্রাটিফাইড। কারণ কেন স্ট্রাটিফাইড? কারণ ফ্রিকশন হওয়ার কারণে, ফ্রিকশন যে হইলো তোমার একটা লেয়ার ধরে ছুটে গেল গা, আরেকটা লেয়ার তো আছে। হ্যাঁ, সিম্পল হইলে কিন্তু তোমার একটা লেয়ার ছুটে চলে গেলে শেষ, কিন্তু যেখানে বেশি বেশি ফ্রিকশন, তাহলে ওখানে কি লাগবে, ওখানে মাল্টি লেয়ার লাগবে, নাহলে প্রোডাকশন কেমনে দিবে? তাহলে যেখানে ফ্রিকশন সেখানে স্ট্রাটিফাইড, নাম্বার 1। আসো, যেটা বাতাসে এক্সপোজড, বাতাসে এক্সপোজড, ড্রাইনেস হওয়ার সম্ভাবনা বেশি, বাতাসে এক্সপোজড, ড্রাই হয়ে যাবে নাইলে, সেজন্য একটু ক্যারাটিন লাগাই দিব আমরা এখানের মধ্যে। তাহলে কোথায় কোথায় আছে এখানের মধ্যে? আমাদের লিপ, গাম, হ্যাঁ, লোয়ার অ্যানাল ক্যানেল, হার্ট প্যালেট, এগুলো হচ্ছে অনেক বেশি ফ্রিকশন হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এগুলো হচ্ছে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এবং ক্যারাটিনাইজড। এখন ক্যারাটিন দরকার নেই, নন ক্যারাটিনাইজড, এখানে আমাদের প্রোটেকশনের দরকার আছে, কিন্তু আমরা এটাকে কি চাচ্ছি, আমরা এটাকে একটু ভিজা চাইতেছি, ময়েস্ট চাইতেছি আমরা এটাকে, সুতরাং এখানে আমাদের লাগবে নন ক্যারাটিনাইজড। কারণ ময়েশ্চার চাই আমরা এখানের মধ্যে। দেখো, টাং যদি ক্যারাটিনাইজ হইতো, কি থাকতো না এখানের মধ্যে, কোনো ময়েশ্চার থাকতো না এখানের মধ্যে, কি থাকতো না এখানের মধ্যে, কোনো ময়েশ্চার থাকতো না এখানের মধ্যে। তাহলে আমাদের এই যে লিপ, গাম, এগুলো কি ড্রাই আছে, এগুলো কি আছে, ড্রাই আছে। তাহলে যেখানে আমাদের ড্রাইনেসের প্রয়োজন নাই, আমাদের কি লাগবে, একটু ভিজা লাগবে, সেগুলো নন ক্যারাটিনাইজড। তাহলে কি কি আছে? টাং, ইসোফেগাস, ভ্যাজাইনা, ডিস্টাল মেল ইউরেথ্রা, এগুলো সবগুলো হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস। তাহলে মনে রাখবা এদের প্রোডাকশন দরকার আছে, কিন্তু এরা ডোন্ট ফেস ড্রাইং। ওকে, তাই এই জন্য এদের কি লাগবে না, এদের কোনো ক্যারাটিন লাগবে না। যেখানে আমরা চাচ্ছি যে জিনিসপাতি সিক্রেশন লাগবে, অ্যাবজর্পশন লাগবে, তাহলে লম্বা লম্বা সেল দিয়ে দিবে। তোমরা লম্বা আসো ভাই, তোমরা যায় তুমি কি করো, তোমাদের গায়ে চুলটুল আছে, লম্বা আসো তোমরা যায় অ্যাবজর্পশন সিক্রেশন এগুলো করো। তাহলে স্টোমাক থেকে একদম পেটিনেট লাইন পর্যন্ত এটা পুরোটা সিম্পল কলামনার, সিম্পল কলামনার। এখানে ওদের কাম কি, ডাইজেশন এবং অ্যাবজর্পশন করা। ওরা লম্বা আছে, ওরা অ্যাক্টিভ আছে, হ্যাঁ, ওরা হেড দিয়ে গোল দিতে পারে ওরা। আচ্ছা আসো, যেখানে আমরা চাই যে আমরা যেখানে চাইতেছি আমরা কি লাগবে, আমরা একটু মুভমেন্ট লাগবে। আমরা চাই যে এখানের মধ্যে কোনো ফরেন পার্টিকেল ঢুকে গেল এখানের মধ্যে, অথবা কোন একটা আমাদের, আমরা কি করি, এই যে তোমার বালিশ খেলার মধ্যে কি হয়, যে একজন আরেকজনের কাছে কি বালিশটা পাস করে দেয়, একজন একজন বালিশ পাস করে দেয়। তাহলে এই টিস্যুগুলোর মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে ধরো একটা সেল, একটা সেল, একটা সেল, ওর কাছে পাস করে দেয়, ওর কাছে পাস করে দেয়, ওর কাছে পাস করে দেয়, কারা পাস করে দেয়, এলে একটা চুল লাগবে, সিলিয়া লাগবে, তাহলে সিলিয়াগুলো কি করে দেয়, পাস করে দেয়। তাহলে যেখানে এরকম পাসিং পাসিং খেলা লাগবে, সেখানে কি লাগবে, একটু চুল দিয়ে দিব আমরা। ওকে, মানে তুমি কাজ দিয়ে মনে রাখবা তুমি এখানের মধ্যে। তাহলে আমাদের ট্রাকিয়া ব্রঙ্কাই, ওখানের মধ্যে আমরা কি দিব, একটু সিলিয়া দিয়ে দিব, যাতে করে কোনো অ্যালার্জি ফরেন পার্টিকেল থাকলে সেটা বের করে দিতে পারে। আর যেখানে আমাদের এরকম ফরেন পার্টিকেল বের করার মতো কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, সেটা নন সিলেটেড রাখবো। ওকে, এবার আসো, আমরা বলছিলাম যে যারা দেখতে মাল্টিপল লেয়ার, আসলে মাল্টিপল না, দেখতে মাল্টিপল, আসলে মাল্টিপল না, তারা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড। কোথায় থাকতেছে আমাদের? ট্রাকিয়া, ব্রঙ্কাই, এপিডিডামিস, সিনোলিয়ার ভেসিকল, প্রোস্টেট, এখানে থাকতেছে সিউডো স্ট্রাটিফাইড কলামনার। সেখানে দুটো ভাগ করছি, এক ভাগে আমরা চুল দিছি, এক ভাগে আমরা চুল দেই না। চুল কাদেরকে দিছি আমরা? ট্রাকিয়া, ব্রঙ্কাই কেন দিছি? কারণ ও ফরেন পার্টিকেল পালেটালি ওটাকে বার করে দিতে হবে এখানের মধ্যে। হ্যাঁ, বালিশ খেলা যেরকম এক বালিশ পাস করে, এখানে কি করে, সিলিয়াগুলো পাশের সেলকে দিয়ে দেয়, পাশের সেলকে দিয়ে দেয়, পাস করে দেয়। তাহলে আমাদের আমরা মনে রাখতে হবে এইভাবে যে মিউকাস মুভ করানো লাগবে, তো স্পাম ট্রান্সপোর্টিং যে ট্র্যাক্ট আছে,
তারা হচ্ছে সিডি স্ট্রেটিফাইড কলামনার, স্পার্ম ট্রান্সপোর্টিং এবং মিউকাস মুভিং হয়ে গেল। আচ্ছা, যেখানে আমরা চাইতেছি যে যে গ্যাস এক্সচেঞ্জ করা লাগবে, বেশি মোটা করবো না, পাতলা মাছের আইসের মতো পাতলা রাখবো, তাহলে কোনটা? সিম্পল স্কোয়ামাস। একটা লেয়ার এবং চ্যাপটা। সিম্পল স্কোয়ামাস কি করতেছে? এক্সচেঞ্জ করছে, অ্যালভিওলিতে আছে সিম্পল স্কোয়ামাস। এখন আসো, আমরা চাইতেছি যে আমাদের এগেইন আমরা একটু সিক্রেশন অ্যাবজর্পশনে আমরা কাজে লাগাবো। কাকে লাগাবো? সিম্পল কিউবয়েডাল। তাহলে সিক্রেশন অ্যাবজর্পশনের মধ্যে তুমি কি হয়ে গেল আমাদের স্টোমাক থেকে পেটনেটেড লাইন, সিম্পল কলামনার, এগুলো হচ্ছে কলামনার, আর এখানে হচ্ছে কি সিম্পল কিউবয়েডাল। সিম্পল কিউবয়েডাল সিম্পল কলামনার দুই জায়গার মধ্যে কি আছে? সিক্রেশন অ্যাবজর্পশনের কাজ করতেছে এখানের মধ্যে। সিম্পল কিউবয়েডাল আছে আমাদের প্রক্সিমাল টিউবুল এবং কালেক্টিং ডাক্টে, মানে কিডনিতে। আর সিম্পল কলামনার কোথায়? ইন্টেস্টাইনে। তাহলে কলামনার ইন্টেস্টাইনে লম্বা লম্বা, আর সিম্পল কিউবয়েডাল কোথায়? কিডনিতে। তাহলে হয়ে গেল। এখন আসো, আমাদের বিশেষ ধরনের একটা সিস্টেম লাগবে যাতে এখানে এপিথেলিয়ামটা কি হইতে পারে, এরা বড় লম্বা হইতে পারে বা এরা সাইজে বাড়তে, ভলিউমে বাড়তে পারে, নাহলে পেশাব সে জমা রাখবে কিভাবে? কোথায় থাকে এরকম? ইউরিনারি ব্লাডারে। এদের নাম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল মানে কি? এরা স্ট্রেচেবল, এরা বড় হইতে পারে। এতক্ষণ যা পড়লাম, এখন তুমি এটা রিভিশন দিতে তোমার সুবিধা হবে, নাহলে পরে তুমি পুরোটা এটা মুখস্থ করে তুমি করবা, তাহলে একটু জিনিসটা বুঝলে আর কি। তাহলে কোনটা কোনটা কমন পড়ছে আমরা একটু দেখি। কোনটা কোনটা কমন পড়ছে আমাদের? আমাদের লিপ, গাম, হার্ট প্যালেট, হ্যাঁ, এগুলো একটু শুকনা থাকবে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্যারাটিনাইজড। যেহেতু এগুলা ফ্রিকশন এগেইনস্টে প্রোটেকশন দিব, সেজন্য স্ট্র্যাটিফাইড। টাং হিসেবে এগুলো ভেজা থাকবে, এই জন্য নন ক্যারাটিনাইজড। ফ্রিকশন এগেইনস্টে প্রোটেকশন লাগবে, সেজন্য স্ট্র্যাটিফাইড। তাহলে দুটো কমন পড়ে গেছে, এটা পারবে এখন ইনশাআল্লাহ। হ্যাঁ, স্টোমাক থেকে পেটনেট লাইন, এখানে কি লাগবে? খাবার দাবার অ্যাবজর্পশন লাগবে, এটা সিম্পল কলামনার। আর কিডনিতে যদি চলে যাও, এখানে মধ্যে সিম্পল কিউবয়েডাল, তাহলে কিডনিতে সিম্পল কিউবয়েডাল, হ্যাঁ সিম্পল কিউবয়েডাল। আর স্টোমাকের মধ্যে স্টোমাক থেকে পেটনেট লাইন পর্যন্ত একদম পুরো ইন্টেস্টাইনে কি সিম্পল কলামনার, লম্বা লম্বা, এটা হালান্ডের মতো। তো কাল সকাল ঘুম থেকে উঠে তখন দেখলাম যে তোমার হচ্ছে, আমি কাল খেলা খেলা দেখি নাই, তো শুনলাম যে ব্রাজিল হারছে। তো তোমার ম্যাম বললো, আমি বললাম ব্রাজিল হারছে, তো ওগুলো হারবে না, ওদের তো 12 জন খেলছে। আমি বললাম 12 জন খেলছে মানে কি? ওদের একটা লম্বা একটা আছে না 8 ফিট লম্বা, একলা তো 2 জন। পরে আমি বললাম তো 8 ফিট না, ও তো হচ্ছে যে 6 ফিট 5 ইঞ্চি, তুমি 8 ফিট কেন বলছো? কি বলো, ও তো এত লম্বা, 2 জনের মতো খেলতেছে। পরে আমি হাইলাইট দেখলাম, ভাই ও যে টানটা দিছে, মানে এটা থামানোর তো অনেকটা দানব, তাই না? পুরো হাওকের মতো, মানে কি দানব একটা, ওটা থামাবে কিভাবে? থামালে পেনাল্টি হয়ে যাবে, এটা থামানো পসিবল না ভাই, সেটা দানব। তো তাহলে এখানে যে আসতেছিলাম, তাহলে স্টোমাক থেকে একদম তোমার পেটনেট লাইন পর্যন্ত লম্বা লম্বা কলামনার, আর কিডনিতে কিউবিটাল, ওরাও সিক্রেশন অ্যাবজর্পশন করতেছে। আচ্ছা, তাহলে এটা কেমন পড়ছে? ইনশাআল্লাহ এটা পারবা। গ্যাস এক্সচেঞ্জ পাতলা লাগবে, তাহলে অ্যালভিলি সিম্পল স্কোয়ামাস। দেখো মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ মুখস্থ হয়ে গেছে। আমি মুখস্থ করি কেন? আগে দেখি কোনটা কোনটা কমন পড়ছে, তাহলে এগুলো এগুলো কমন পড়ে গেছে, এইগুলো কমন পড়ছে, পারছি এগুলো। আচ্ছা, লোয়ার অ্যানাল ক্যানেল, এটা শুকনা থাকলে ভালো না? ধর লোয়ার অ্যানাল ক্যানেল ভিজা, কেমন লাগবে? ভিজা হলে তুমি টেবিলে বসতে পারবা? ধর ভিজা ভিজা লাগতেছে না, হবে না ভাই, এটা শুকনা লাগবে, তাহলে ক্যারাটিনাইজড। এটা কি ক্যারাটিনাইজড? ফ্রিকশন এগেইনস্টে প্রোটেকশন লাগবে কিনা? লাগবে না, হাগু করার সময় একদম ছিঁড়া টিরা চলে যাবে তোমার, তাহলে স্ট্র্যাটিফাইড। এইটা কমন পড়ছে, আর এইটা কমন পড়ছে। ট্রাকিয়া ব্রঙ্কাই একটু ফরেন বডি থাকলে, মিউকাস টিউকাস থাকলে বাইরে বের করে দিতে হবে, চুলটুল আছে, তাহলে সিলিয়েটেড, তাহলে সিলিয়েটেড কলামনার। হ্যাঁ, আর এগুলা দেখতে মাল্টি লেয়ার থাকলে আসলে একটা লেয়ার, সিডিএস ডিভাইড সিলিয়েটেড কলামনার। এটা কমন পড়ছে না? এটা পারবো ইনশাআল্লাহ। এইটা তো কমন পড়ছে, ট্রানজিশনাল এপিথেলিয়াম ইউনিট ব্লাডার, এটা কমন পড়ছে। আচ্ছা, স্পার্মকে ট্রান্সপোর্ট করার জন্য যারা লাগবে এপিডিডার্মিস, সেমিনাল ভেসিকল, ওর হচ্ছে সিডিএস ডিভাইড কলামনার, এটা কমন পড়ছে, এটা কমন পড়ছে। ডিজিটাল মেলিটাম ভেজে না, দুটাই নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। তাহলে সব কমন পড়ছে না? তাহলে যেটা একটু ভিজা ভিজা লাগবে, ভিজাটা লাগবে নন ক্যারাটিনাইজড। যেটা শুকনো থাকা লাগবে, সেটা হচ্ছে কি ক্যারাটিনাইজড। বাতাসের সংস্পর্শে আসতে দিয়েছে, সেটা ক্যারাটিনাইজড। ওকে, যেটা শুকনো থাকা লাগবে সেটা ক্যারাটিনাইজড, আর যেটা ভিজা নন ক্যারাটিনাইজড। বুঝতে পারছো? খুব পাতলা, মানে অক্সিজেন ট্রান্সপোর্ট যাতে সুবিধা হয়, এগুলা কোথায়? সিম্পল স্কোয়ামাস অ্যালভিলিতে। সিক্রেশন অ্যাবজর্পশন কোথায়? ইন্টেস্টাইনে লম্বা লম্বা, তাহলে কলামনার। কিডনিতে কিউবয়েডাল, লম্বা হইতে হবে, বড় হইতে হবে, ট্রানজিশনাল। তারপর স্পাম মুভ করাইতে হবে, কলামনার লাগবে, আবার সিডি স্ট্র্যাটিফাইড। হ্যাঁ, ওকে। তারপর মেলিসা ভেজেনা নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। এখন যারা যারা কয়েকটা হলে মনে থাকবে এখানের মধ্যে, তারা একটু ইয়া করো, তারা একটু লাভরিয়েক্ট দাও। আর যার কোনোটাই মনে নাই, একটা মনে নাই, ও সাবজেক্ট দাও। এই টেবিলটা মুখস্থ করা লাগবে।
এই মুখস্থ করতে যাদের 2-3টা অন্তত মুখস্থ আছে, মুখস্থ 2-3টা অন্তত মুখস্থ রাখো, তাহলে আবজেক্ট দাও। আর যারা একটা মুখস্থ নেই তারা সাবজেক্ট দাও, কিছু করার নাই তাহলে সেক্ষেত্রে। তাহলে ওকে, বেশ কয়েকটা মুখস্থ আছে তোমাদের না? ওকে, বেশ কয়েকটা মুখস্থ আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এগুলো মুখস্থ করা আসলে সোজাই, তবে তোমাকে একটু ঠান্ডা মাথায় মুখস্থটা করে ফেলতে হবে। ক্লিয়ার? একটু ঠান্ডা মাথায়। তাহলে আমাদের মেসোথিলিয়ামে কি আছে? সিম্পল স্কোয়ামাস। হ্যাঁ, মেসোথিলিয়ামে কি আছে? সিম্পল স্কোয়ামাস। স্কিনে কি আছে? স্টেডিফাইড স্কোয়ামাস। হ্যাঁ, কয়েক লেয়ারে লাগবে, নাহলে তুমি তোমার ধরো একজনের সাথে একজন চামড়া ঘষাঘষি গেছে, ফুটবল খেলতে চামড়া ঘষা গেছে, আর স্কিন কুইলা চলে গেছে, এই জন্য স্কিনে কি আছে? স্টেডিফাইড স্কোয়ামাস। ওকে। আর যারা বিভিন্ন রকমের সিক্রেশনের সাথে জড়িত, হয় কিউবেডাল নাহলে কলাম না, দুটোর একটা হবে। তাহলে যারা বিভিন্ন জিনিসপাতি সিক্রেট করা লাগবে, হয় কিউবেডাল নাইলে কলামনার। তাহলে স্টোমাক থেকে পেটনের লাইন পর্যন্ত হলো কলামনার, আর কিডনিতে হলো কি? কিউবেডাল। সোয়েট গ্ল্যান্ড কিউবেডাল। তাহলে কিউবেডাল এবং কলামনার এরা লম্বা আছে, এদের সিক্রেশন এরা এরা করতে পারবে। কিন্তু তুমি যে সিম্পল স্কামাসকে বলে সিক্রেট করতে পারবে, ও পারবে না। ওকে, তাহলে আশা করি এইটা তোমরা মোটামুটি এইভাবে বুঝে বুঝে একটু মুখস্থ করে ফেলবা, বাকিগুলো ধরো তোমার টিএম করে ফেলতে হবে। এখন এপিক্যাল সারফেসে আমাদের কিছু চুলটুল আছে, এখানে শুধু ফাংশনটা এবং কোথায় আছে সেটা, জাস্ট কোথায় আছে। সিলিয়া থাকে কোথায়? সিলিয়া চুল, সিলিয়াগুলো কোথায় থাকে? আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে এবং ওবিডাক্টে। শেষ সিলিয়া। স্টেডিও সিলিয়া কোথায়? এপিডিডার্মিসে, ডাক্তার ডিফারেন্সে। হ্যাঁ, স্পাম পাস করার জন্য। আর ইন্টেস্টাইনের মধ্যে কি থাকে? মাইক্রোবিলাই থাকে, মাইক্রোবিলাই থাকে অ্যাবজর্ব করার জন্য। তাহলে মাইক্রোবিলাই লোকেশন স্মল ইন্টেস্টাইন এবং প্রক্সিমাল টিউবুলে। হ্যাঁ, হয় কলামনার নাইলে কিউবিডাল, হয় কলামনার নাইলে কিউবিডাল। ওকে, এরা এরা কেন এরকম চুলের মধ্যে ব্যথা না কেন? সার্ফেস এরিয়া বাড়াইতেছে সেই জন্য। হ্যাঁ, তাহলে এগুলো জাস্ট লোকেশনটা। আমাদের বডিতে একমাত্র সেল যেটা ল্যাজ আছে ওর নাম হলো স্পার্ম। তাহলে স্পার্মাটোজোয়ার এপোথিমেন সেল যেটা ফ্লাজেলাম আছে। তার প্রশ্ন কেমন আসবে যে ব্লাড ভেসেলের রানিং এপিথেলিয়ামের নাম কি? এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কোন ধরনের এপিথেলিয়াম? সিম্পল স্কোয়ামাস। হ্যাঁ, সিম্পল স্কোয়ামাস। সিডি স্টেডিফাইড চুল আছে। হ্যাঁ, সিলিয়া আছে, চুল আছে কোথায়? ট্রাকিয়াতে। চুল থাকবে কেন? ও মিউকাসকে বাইরে পাস করে দেওয়ার জন্য, ফরেন বডি টডি থাকলে পাস করে দেওয়ার জন্য ও চুল আছে ট্রাকিয়াতে। এখন আসো, আমরা বলছিলাম এপিথেলিয়াম, ওর কাম শুধু কাভার করায় না, ওর আরো কাজ আছে। কি কাজ করলো? সে গ্ল্যান্ড ফর্ম করে। চলো আমরা চলে যাবো এখন গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনে। তবে ক্লাসিফিকেশনে যাওয়ার আগে কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যে গ্ল্যান্ডটা সে তোমার কি হইলো যে ভিতরতে জিনিসপাতি পাস করার সময় জাস্ট পাস করে দেয়, প্রোডাকশন করে পাস করে দেয়। হ্যাঁ, ও আর কোনো কিছু না, জাস্ট ঘর থেকে বাইর করে দেয়। এক্সোসাইটোসিস বলে এটাকে। হ্যাঁ, জাস্ট প্রডিউস করে জাস্ট এখানে কি করে দেয়? বাইরে পাঠায় দেয়। বাইরে পাঠানোর সময় তার যে মাথাটা অ্যাপেক্সটা ছিঁড়ে যায়, এটা বলা হয় অ্যাপোক্রাইন। তাহলে মেরোক্রাইন কোনটা? ওর কোনো কিছু ছিঁড়ে না, যার ভিতর প্রোডাকশন করে বাইরে পাঠায় দেয়, মেরোক্রাইন। আর বাইরে পাঠানোর সময় তার অ্যাপেক্সটা ছিঁড়ে তার বাইরে পাস হয়, অ্যাপোক্রাইন। আর বাইরে পাঠানোর সময় সে নিজে শাহাদাত বরণ করে, এটা হলো হলোক্রাইন। হ্যাঁ, ও নিজে মরে জায়গা, পুরো সেল শুদ্ধ চলে যায়, হোল সেল, ওটা হলো হলোক্রাইন। হ্যাঁ, তাহলে আসো গ্ল্যান্ডগুলো আমরা ক্লাসিফিকেশন, এখানে লাগবে কি? উদাহরণ লাগবে, শুধু উদাহরণ লাগবে, এখানে আর কিছু লাগবে না। তাহলে আমরা সিক্রেশন কেমনে করে, তারপরে 3 ধরনের। এক্সোক্রাইন মানে যেটা সিক্রেট করার জন্য তোমার কি লাগবে? পথ লাগবে, এরকম ডাক লাগবে, এলে এক্সোক্রাইন। লোকালি কাজ করবে, জাস্ট কাছাকাছি জায়গায় কাজ করবে। আর এন্ডোক্রাইন কোনগুলো? যেগুলো সিক্রেট হয়ে ব্লাডে মিশে যাবে, পুরো বডিতে কাজ করবে, এগুলো ডাক মাক নাই, এগুলো বলে এন্ডোক্রাইন। আর কিছু আছে কি মিক্সড, যেমন পেনক্রিয়াস, সে হরমোন প্রডিউস করে আবার এনজাইম প্রডিউস করে, ওগুলো কি মিক্সড। এক্সোক্রাইনের উদাহরণ কি? যেমন স্যালারি গ্ল্যান্ড, এগুলো এক্সোক্রাইন, লোকালে কাজ করে। এন্ডোক্রাইন কি? যত এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, সব এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন তার পড়বে এগুলা। কেমনে সিক্রেট করে? সিক্রেট করে জাস্ট প্রোডাক্টটা বাইরে বের করে দেয়, এলো মেরোক্রাইন। অ্যাপোক্রাইন কোনটা? অ্যাপেক্সটা লস্ট হয়ে যায়, জাস্ট উপর মাথাটা লস্ট হয়ে যায়, অ্যাপোক্রাইন বলে। হ্যাঁ, আর হোলোক্রাইন কোনটা? পুরো সেল শুদ্ধ রাপচার হয়ে যায়, সিবেসিয়াস গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন কোনটা? মেমারি গ্ল্যান্ড। মেরোক্রাইন কোনটা? মেজরিটি গ্ল্যান্ড হলো মেরোক্রাইন। আসো সিক্রেটেড প্রোডাক্টের উপরে। ওয়াটারি একদম পাতলা ওয়াটারি, এনজাইম রিচ, সেরাস। হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ড। মিউকাস কোনটা? একটু পিছলা পিছলা, মিউসিন রিচ। কোনটা? পাইলোরি গ্ল্যান্ড। হ্যাঁ, পিছলা, নাহলে খাবারে কিন্তু পাস করে কিভাবে। আর সেরোমিউকাস কোনগুলো? বোথ, সাবমেন্ডিবুলার হচ্ছে বোথ। তাহলে আমাদের ধরো অনেক স্যাপ বাড়িতেছে, একদম পানির মতো, ওগুলো কি? সেরাস। কোথেকে আসছে? প্যারোটিড গ্ল্যান্ড থেকে আসছে। শেপ কেমন? যেগুলো এরকম টিউবুলার মতো, এরকম লম্বা লম্বা টিউবুলার মতো, এটা টিউবুলার। হ্যাঁ,
ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড গুলা এগুলো কি টিউবের মতো। আর যেগুলো এরকম বস্তার মতো পেঁচানো স্যাকের মতো, অ্যালভিওলার বা অ্যাসাইনার, উদাহরণ কি সেবাসিয়াস গ্ল্যান্ড। আর যেগুলা টিউব এবং এরকম পেঁচানো এগুলো টিউবুলো অ্যাসাইনার। তো স্যালাইভারি গ্ল্যান্ড গুলো হচ্ছে টিউবুলো অ্যাসাইনার। তাহলে এই ক্লাসিফিকেশনটা মোটামুটি মুখস্থ থাকতে হবে। এটা রিভিউ করি তাহলে আমরা আমরা সেলের পরে শুরু করছিলাম ক্লাসিফিকেশন অফ টিস্যু। প্রথম আসছিলাম আমরা এপিথেলিয়াল টিস্যু। হ্যাঁ, সেখানে আমরা এপিথেলিয়াল টিস্যুর কাজ পড়ছি, সে কাভার করে, হ্যাঁ, আবার সিক্রেশনের কাজও করে। হ্যাঁ, আমাদের হলোভিসকাসের লার্নিং এপিথেলিয়ামও আছে, অ্যাভাসকুলার, ওরা কেমন পুষ্টি পাই, ডিভিশন থেকে পুষ্টি পাই ওরা। ক্লাসিফিকেশনটা কেমন করছিলাম, লেয়ার কয়টা আর দেখতে কেমন। লেয়ার যদি একটা থাকে সিম্পল, আর একাধিক লেয়ার থাকলে স্ট্রেটিফাইড। আর দেখতে লাগে একাধিক, কিন্তু আসলে হচ্ছে একটা লেয়ার, মিশামিশি মাল্টি লেয়ার, আসলে একটা লেয়ার। এই সেলের সাইজ হচ্ছে একটা এক এক রকম, এই জন্য এগুলো বলা হয় কি সুইডি স্ট্রেটিফাইড। আটা ভাগ করছে দেখতে কেমন, চ্যাপটা মাসারাইসের মতো সিম্পল, কিউবের মতো, এটা কিউবয়েডাল, লম্বা লম্বা কলামনার। হ্যাঁ, তাহলে সিম্পল ইজ কমাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার, আর সুইডি স্ট্রেটিফাইড কলামনার। আর স্ট্রেটিফাইডের মধ্যে সেম, স্ট্রেটিফাইড ইজ কমাস, কিউবয়েডাল, কলামনার। আর এক ধরনের আছে স্ট্রেটিফাইডের মধ্যে ট্রানজিশনাল, যেগুলো কি হতে পারে, যেগুলো স্ট্রেস হয়ে যেগুলো বড় হতে পারে। তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম, আমরা কাভারিং এপিথেলিয়ামের উদাহরণে চলে গেছিলাম, এখানে কোনটাতে কি থাকে। হ্যাঁ, সেখানের মধ্যে আমরা এই চারটা আমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবো। কেমন মনে রাখবো, যেখানে আমাদের ড্রাই লাগবে, হ্যাঁ, যেখানে ড্রাই থাকলে সমস্যা নাই, লিপ, গাম, হার্ড প্যালেট, হ্যাঁ, বাতাসের সংস্পর্শে থাকবে যে, বাতাসের সংস্পর্শে থাকবে যে, তাইলে যাতে করে পানি লিক না হতে পারে। কারণ ড্রাইনেসের এগেন্সে কি লাগবে, প্রোডাকশন লাগবে, নাহলে তো পানি লিক হয়ে যাবে। এই জন্য আমরা এক্সট্রা গ্রুপ দিয়ে ক্যারাটিন লাগাই দিছি, যাতে পানি বেরোতে না পারে। হ্যাঁ, আর যেখানের মধ্যে আমরা চাই এটা ময়েস থাকুক, সেগুলো নন ক্যারাটিনাইজড। হ্যাঁ, ফ্রিকশন বেশি হচ্ছে, নাহলে তো সেল খুলে চলে যাবে। ফ্রিকশন বেশি, সেজন্য স্ট্রেটিফাইড লাগবে। আর যেখানে আমাদের অক্সিজেন ট্রান্সপোর্ট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের জন্য ইজিলি হইতে পারবে, এগুলো একদম চ্যাপ্টার লাগবে, সিম্পল স্কামাস অ্যালভিওলিতে। সিক্রেশন অ্যাবজর্পশন হয় কিউবয়েডাল নাহলে কলামনার, ইন্টেস্টাইন হচ্ছে কলামনার, কিডনি তলে কিউবয়েডাল হয়ে গেল। ব্লাডার ট্রানজিশনাল, স্পার্ম তোমার হচ্ছে যে ট্রান্সপোর্ট করবে যারা আছে, এর হচ্ছে সিরিস্ট্রিভেট এবং কলামনার। ওকে, মিলিওথ্রা ভ্যাজিনা, নন ক্যারাটিনাইজ, স্ট্রেটিফাইড স্কোমাস হয়ে গেল। তাহলে এই চারটা মোটামুটি মুখস্থ করে ফেলবো। এরপর আমরা চলে আসছিলাম যে মাইক্রোবিয়ালে থেকে স্মল ইন্টেস্টাইনে স্টোরিসেলিয়া থাকে, আমাদের ওই স্পার্ম ট্রান্সপোর্ট করবে সে, সিলিয়া থাকে ওদের রেসপিরেটরি ট্র্যাক্টে। আর একমাত্র সেল যার লেজ আছে সে হলো কি স্পার্মাটোজোয়া। এখান থেকে আমরা চলে আসছিলাম কোথায়, গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনে। এখানে কি বলছিলাম, এক্সোক্রাইন, স্যালাইভারি গ্ল্যান্ড গুলো, এন্ডোক্রাইন কোনগুলো, যত এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে বডিতে। আর কিছু আছে মিক্সড, যেমন পেনক্রিয়াস হলো মিক্সড। আর মেরোক্রাইন কি করে, প্রোডাক্ট বানায় বাইরে পাঠায় দেয় মেরোক্রাইন। আর বাইরে পাঠানোর সময় তার অ্যাপেক্সটা ছিঁড়ে যায়, অ্যাপোক্রাইন। আর পুরো সেল শুদ্ধ রাপচার হয়ে যায়, হোলোক্রাইন, আত্মঘাতী মামলার মতো। আর সিগারেটের প্রোডাক্টে সেরাস, পানির মতো সেরাস প্যারোটিক। আর সেরো মিউকাস কোনটা, সাবমেন্ডিবুলার। আর মিউকাস পিছলা পিছলা কোনটা, পাইলোরিক গ্ল্যান্ড। যেটা টিউবের মতো, টিউবের মতো ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, বস্তার মতো অ্যালভিওলার বা অ্যাসাইনার কোনটা, সেবাসিয়াস, টিউবুলার অ্যাসাইনার স্যালাইভারি গ্ল্যান্ড গুলা। এখন আসো আমরা কিছু আমরা এডিশনাল তথ্য জানি। একটা সেল, একটা গ্ল্যান্ড, ইউনিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড, কি নাম, গবলেট সেল। কাম কি, মিউকাস সিক্রেট করা। তাহলে যত জায়গায় মিউকাস দরকার তত জায়গায় আছে গবলেট সেল আছে। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার আইলিড কনজাংটিভা, রেকটাম, এখানে কি লাগবে, মিউকাস লাগবে, পিছলা লাগবে একটু। তাহলে এগুলো গবলেট সেলে কামটা করে। মায়োপিথেলিয়াল সেল কি করে, কন্ট্রাকশন করতে পারে। মায়োপিথেলিয়াল সেল কন্ট্রাক্টাইল প্রপার্টি আছে। তাহলে কি হচ্ছে, ভিতরের সেক্রেশনটা বাইরে পাঠা দেওয়ার জন্য যে সেলটা লাগবে, সেই সেলটাকে বলা হয় মায়োপিথেলিয়াল সেল। এরা কি, এদের বিভিন্ন স্পেশাল ফাংশন আছে এরা। তাহলে সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড, লিগমেন্ট গ্ল্যান্ড, এনে কি আছে, মায়োপিথেলিয়াল সেল আছে, যাদের কাম হইলো কন্ট্রাকশনের মাধ্যমে ভিতরের প্রোডাক্টটা বাইরে পাঠিয়ে দেয়া। প্রশ্ন আসতে পারে কিরকম, হোলোক্রাইন কোনটা, সেবাসিয়াস হোলোক্রাইন। পাঠানোর সময় কি হচ্ছে, পুরো সেল রাপচার হয়ে যায়। যদি ভুলে যাও, এটা মনে রাখবা যে সেবাসিয়াস গ্ল্যান্ড, যেহেতু সেবাম পাঠানোর সময় পুরো সেল শুধু রাপচার হয়ে যায়, হ্যাঁ, সেজন্য কি হয়ে যাইতেছে, এখানে ব্লক হয়ে যেতেছে, মনে রাখবে, আমরা ব্লক হয়ে যাই। গবলেট সেল কি করে, মিউকাস বানায়। তাহলে যত জায়গায় মিউকাস লাগবে গবলেট সেল লাগবে। কোনটা অ্যাপোক্রাইন, কোনটা অ্যাপোক্রাইন, ল্যাকটেটিং মেমারি গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন কি জিনিস, যাওয়ার সময় অ্যাপেক্সটা ছিঁড়ে যায়, এটা অ্যাপোক্রাইন। চলো 8 নম্বর টপিক। তাহলে এপিথেলিয়াল টিস্যু কিন্তু শেষ। এখন আসি আমরা কানেক্টিভ টিস্যুতে আসি। তাইলে এতক্ষণ যেগুলো পড়লাম, একটা বিল্ডিং বানানোর জন্য আমাদের ইট লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে। ইট গুলো হচ্ছে বা বাইরে থেকে আমাদের যেটা আমরা যদি বলি ধরো টাইলস, হ্যাঁ, টাইলস বা ইট, হ্যাঁ, এগুলো এপিথেলিয়াল সেল।
এখন বিল্ডিং তো শুধুমাত্র ইট দেওয়া হবে না, ইটগুলো লাগানোর জন্য আমাদের সিমেন্ট লাগবে, রড লাগবে। রড আর সিমেন্ট এগুলো কানেকটিভ টিস্যু। তাহলে হাড্ডি গুড্ডি মাংস যেগুলো আছে এগুলো হলো কানেকটিভ টিস্যু। নিচে দিয়ে পাইপ যাবে, পাইপের মধ্যে রক্ত যাবে, পানি যাবে, এগুলো সবগুলো কানেকটিভ টিস্যু। তাই বিল্ডিং এর ইটগুলো হলো আমাদের কি এপিথেলিয়াল সেল। আর বাকি যা আছে সিমেন্ট টিমেন্ট যা আছে রড টড যা সবগুলো কানেকটিভ টিস্যু। চলো এদের ব্যাপারে আরেকটু পড়ি। তো আমরা কালকে এমব্রায়োলজি পড়বো, সেখানে আমরা জানবো যে কানেকটিভ টিস্যু ওগুলো আসতেছে কোথেকে, মেসোডার্ম থেকে। তাহলে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম কোনটা কি জিনিস এগুলো কালকে ক্লাসের জন্য তোলা থাক, জাস্ট একটু জানলাম মেসোডার্ম থেকে আসে। আসো, এপিথেলিয়ামের মধ্যে বেশিরভাগ হলো সেল। সেলগুলো একটা একটার সাথে লেগে থাকে, হাত ধরে ধরে করে থাকে, যেহেতু হলো বাইরের কাভার্ড। হ্যাঁ, আর কানেকটিভ টিস্যুর মধ্যে উল্টা থাকে, এখানের মধ্যে সেল থাকে কম, সিমেন্ট থাকে বেশি। তাহলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এইটা কানেকটিভ টিস্যুতে থাকে ম্যাক্সিমাম, আর এপিথেলিয়াল টিস্যুতে সেলে বেশি থাকে। এখন আমরা দেখব এই যে আমাদের সিমেন্ট বানানো লাগবে, রড বানানো লাগবে, এইগুলা বানানোর জন্য নিশ্চয়ই কিছু লোকজন তো আছে কাজ করার জন্য। দেখি এখানে সেলগুলো একটু দেখি। কানেকটিভ টিস্যু সেল দুই ধরনের হয়। একগুলো হচ্ছে ওরা জায়গায় বসে থাকে, ঘরে থাকে, এরা বাইরে যায় না, এগুলো ফিক্সড সেল। কারা আছে এরকম? ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্ট হচ্ছে, তুমি এর বলতে পারো কি বলবা এর, সে কানেকটিভ টিস্যু ফ্যাক্টরি বলতে পারো ওকে। এই যত রকমের তোমার হচ্ছে যে কোলাজেন ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স যা কিছু লাগবে সিমেন্ট সব বানাই ফাইব্রোব্লাস্ট। হ্যাঁ, আমাদের কোথাও কাটে গেলে তাহলে জোড়া লাগতেছে কেমনে, ফাইব্রোব্লাস্ট আসে কি করে, এই যে কোলাজেন সিনথেসিস করে, তখন ওটা কি ওই জায়গাটা হিল হয়ে যায়। এডিপোসাইট ও কি করে, ওইখানের মধ্যে ফ্যাট স্টোর করে রাখে। মাস্ট সেল ও অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য এখানের মধ্যে বিভিন্ন হ্যাপারিন আরো জিনিসপাতি এখানের মধ্যে সে হিস্টামিন এগুলো কি করে রাখে, সে স্টোর করে রাখে, হিস্টামিন স্টোর করে রাখে মাস্ট সেল। রেটিকুলার সেল, রেটিকুলার মানে কি জাল। রেটিকুলার সেল নিশ্চয় জালের মতো কোন একটা অবস্থায় থাকে, সে জালের মতো থাকে সে এরকম। হ্যাঁ, জাল। এই জালটাকে তুমি এরকম ধরতে পারো, যারা মাছ ধরতে দেখছো পুকুর থেকে, তাহলে জালের মধ্যে কি থাকে, এখানের মধ্যে এখানে মাছগুলা, এই যে মাছ থাকে এখানের মধ্যে, মাছ তো হয় না মানুষ হয়ে গেছে, এই যে মাছ। হ্যাঁ, আমি ফিগার আঁকাতে খুবই দুর্বল। হ্যাঁ, আমি ফিগার আঁকাতে খুবই দুর্বল, আমার লাইফে খুব কমই আমি ফিগার আঁকছি। তুই বলে অ্যানাটমি পাস করছেন কিভাবে? হ্যাঁ, সেটা আরেকটা রহস্য, মানে সেই যে ফিগার যে কি যে আঁকছি আমি, ওই ফিগার দেখে আমিও বুঝতে পারি না যে কি যে আঁকছি, মানে কি যে আঁকে ফেলছি। ধরো হার্ট যেটা আঁকছি, ও হার্ট ওটা দেখতে আসলে ধরো মানে অ্যাবনর্মাল হার্ট আর কি। এটা স্যার যদি আমাকে যদি বলে তুই কি হার্ট আঁকছে, বলো স্যার পৃথিবীতে সবার হার্ট একরকম না, কারো কারো হার্ট তো এটা স্যার একটু ডিফারেন্স আছে। আমি যে কি যে ফিগার রাখতাম সেটা আমি নিচে দেখে বুঝতে পারি না। একটা কাম করছিলাম ফিগার আঁকার জন্য, সেটা এখন রেকর্ডিং হচ্ছে তো সেটা এখন বলা যাবে না। এটা ক্লাসের শেষে যদি তোমার জানা আগ্রহ থাকে ক্লাসের শেষে বলবে, অ্যানাটমি মানে ফিগার আঁকার জন্য কি করছিলাম এটা পরে বলবো। হ্যাঁ, আচ্ছা, আকির সেল আছে, এগুলা কি হচ্ছে না, এগুলা ব্লাড থেকে আসছে, এরা ব্লাড থেকে আসছে, এরা বিভিন্ন জায়গায় যায় পরিদর্শন করে যে কোথায় সমস্যা হইতেছে কিনা। এগুলো ওয়ান্ডারিং, ওয়ান্ডার থেকে ওয়ান্ডার করতে হলে মুভ করা, হ্যাঁ, দিক সেদিক যায়। কারা কারা আছে? ম্যাক্রোফেজ আছে। ম্যাক্রোফেজ হচ্ছে কি একদম প্রফেশনাল, সে হচ্ছে এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। হ্যাঁ, সেলের মধ্যে আমরা যদি দেখি যে টিস্যুর মধ্যে কোনো ব্যাকটেরিয়া ঢুকছে, ওরা যা খাই ফেলার কাজ। হ্যাঁ, নানা প্রকার কাজ সে করে ম্যাক্রোফেজ। প্লাজমা সেল কি করে, এগুলো ব্লাডের সময় আরো ডিটেলস পড়বে, এখন হালকা একটু বলে দিচ্ছি। প্লাজমা সেল কি করে, ও গোলাবারুদ বানায়। ও কি করে, ও গোলাবারুদ বানায়। প্লাজমা সেল কি করে, অ্যান্টিবডি বানায়। কি করে সে, অ্যান্টিবডি বানায়। লিম্ফোসাইট কি করে, এখানের মধ্যে একগুলো আছে বি লিম্ফোসাইট আর আছে কি টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট ডাইরেক্ট যায় অ্যাকশন করে মারি ফেলে, ও নিজে যায় ঘুষি দিয়ে মারি ফেলে। আর বি লিম্ফোসাইট সে কি করে, সে হলো গোলাবারুদ নিক্ষেপের মাধ্যমে মারে। আর নিউট্রিফিল, এটা হচ্ছে তোমার হচ্ছে কি নিউট্রিফিল হচ্ছে ধরো পুলিশ, এটা হচ্ছে যে তোমার ইনস্ট্যান্ট যায় ওখানে, আমরা ব্যাকটেরিয়া ঢুকছে মাত্র লগে লগে সেখানে সে যাবে, নিউট্রিফিল ওখানে চলে যাবে, সে হলো পুলিশ। ওকে, লিম্ফোসাইট হচ্ছে আর্মি, ওটা আর্মি এখানের মধ্যে। হ্যাঁ, বডি বিভিন্ন রকম লাগবে তো, ওটা আর্মি এখানে। হ্যাঁ, প্লাজমা সেল হচ্ছে কি গোলাবারুদ বানানোর ফ্যাক্টরি, অ্যান্টিবডি বানানো হয় এখান থেকে। হ্যাঁ, কার পরামর্শে বানাচ্ছে, বি লিম্ফোসাইটের পরামর্শে যে বানাচ্ছে। আর ম্যাক্রোফেজ এইটা হচ্ছে তোমার ধরো ওই পুলিশ তো, তাহলে ওরও র্যাব, ও হচ্ছে কি, ও হচ্ছে র্যাব। হ্যাঁ, ওকে, তোমাদের কোনো হাজবেন্ড বা কেউ যদি র্যাব থাকে বা তুমি যে র্যাব হলে তোমাকে বলি না আমি, পরে আমাকে ধরে নিয়ে যাবে পরে আবার অন্য অন্য র্যাবকে বলছি আর কি, তারা পিটুতে পারে না, পরে আমাকে ম্যাক্রোফেজের সাথে কম্পেয়ার করছে। আসো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যুর ফাইবার গুলো কোনটা কোন জায়গায় থাকে। দেখো মাথার মধ্যে ঢুকাও, সহজ জিনিস, মুখস্থ করা লাগবে না। আমরা একটা ব্রিজ বানানোর জন্য কি লাগবে, অনেক শক্ত স্টিলের রড লাগবে। হ্যাঁ, পাইপের মধ্যে স্টিলের শক্ত শক্ত রড লাগবে যাতে না ছিঁড়ে ব্রিজটা। তাহলে যেখানে অনেক শক্তপোক্ত স্ট্রাকচার লাগবে, টানলে ছিঁড়বে না, সেখানে কোলাজেন
টাইপ 1 যেটা সেই ফাইবার লাগবে। তা টাইপ 1 ফাইবার কোথায় লাগবে? খুবই স্ট্রং, টানাটানি করা যাবে না, ছিঁড়বে না, এরকম বোনসে, লিগামেন্টে, টেন্ডনে। তাইলে মাসলকে বোনসের সাথে লাগায় রাখে কে? টেন্ডন। তা টেন্ডন হচ্ছে মাসলকে বোনের সাথে লাগাই, আর বোনসকে বোনসের সাথে লাগাই কে? লিগামেন্ট। হ্যাঁ, তাহলে এগুলো যদি ছিঁড়া টেরা যায় সমস্যা না, এগুলা খুবই শক্ত, টানলে টানাটানি করা যাবে না, এগুলা হ্যাঁ খুবই স্ট্রং। টাইপ 1। ওকে, এখন আসো টাইপ 3 ফাইবার কোনটা? কারণ এখানে তুমি বল ভাই আর বাকিগুলা কি আছে এখানের মধ্যে? আমরা এখানে 3 ধরনের ফাইবার পড়তেছি, কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবার। তাহলে রেটিকুলার ফাইবার কোথায় থাকে? যেখানে এরকম জাল থাকবে, এরকম জাল, এরকম জাল থাকবে। ভাই জালের মধ্যে কি থাকে? এই জালের মধ্যে থাকে আমাদের রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের সেলগুলো থাকে। তাহলে কারা? স্প্লিন, লিভার, লিম্ফ নোড এবং বোন ম্যারো। তাহলে এদের রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের কাজটা কি? অনেক রকম কাজ আছে। একটা হচ্ছে বডিতে ডিফেক্টিভ কোনো সেল, যদি ধর ডিফেক্টিভ আরবিসি, স্প্লিনের মধ্যে দিয়ে যাওয়ার সময় স্প্লিন কি করে ফেলে? ওটাকে এখানের মধ্যে বাইন্ধা রাখে এখানে। হ্যাঁ, লিভার মধ্যে কি আছে? এখানের মধ্যে কাফার সেল আছে। তাহলে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের যে সেলগুলা, যারা যে আমাদের যুদ্ধ করবে বা বডির মধ্যে যদি কোনো বুড়া দুরা সেল থাকে ওটা মারা ফেলার কাজটা যারা করবে, এরা কি হয়? একটা নেটওয়ার্ক, জালের মতো একটা জায়গার মধ্যে এরা ভাসতে থাকে এরা। তাহলে এই রেটিকুলার ফাইবার মানে যেটা জাল ফর্ম করে, জালটা কই থাকে? রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে থাকে। রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম কি? যেখান থেকে শূন্য সামন্ত আমাদের বাইর হয়। তাহলে স্প্লিন, লিভার, লিম্ফ নোড, ম্যারোতে থাকে রেটিকুলার ফাইবার। ইলাস্টিক ফাইবার কোনটা? যেখানে আমরা চাই একটু একটু টানাটানি করা যাবে, হ্যাঁ একটু স্ট্রেস চাই, সেখানে থাকে ইলাস্টিক ফাইবার। তাহলে ভোকাল কর্ড, অ্যাওর্টা, লিগামেন্টাম ফ্লেমাম কই থাকে? ভার্টিব্রেতে থাকে। নাহলে তো আবার স্ট্রেস না করলে তুমি তো একদম সোজা হয়ে থাকতে, একদম ধরো তুমি লড়াচড়া করতে পারতে না। এগুলো হচ্ছে ইলাস্টিক ফাইবার। তাহলে আমরা পড়ে ফেললাম 3 ধরনের আমরা কানেক্টিভ টিস্যু ফাইবার। এখন তুমি বলবো যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে কোলাজেন ফাইবারের বিভিন্ন টাইপ। তো তাহলে তুমি কইবে ভাই এটা কোলাজেন ফাইবার, তাহলে রেটিকুলার ওটা আবার আলাদা করে নাম দিছে কেন? এই টাইপ 3ও এক ধরনের কোলাজেন ফাইবার। নাম কেন দিছি? এটা কম্পেয়ার করতে পারি এরকম, আমরা স্টিল দিয়ে ব্রিজ বানাইতে পারি, তখন বলি ব্রিজ। আবার স্টিল দিয়ে পাখির খাঁচা বানাইতে পারি, তখন তুমি বলছো খাঁচা। তো ব্রিজ আর খাঁচা দুটোই স্টিলের তৈরি। এই কোলাজেন হলো স্টিলের ব্রিজ, এখানের মধ্যে খুব শক্ত। হ্যাঁ, আর রেটিকুলারটা তুমি বলবে পাখির খাঁচার মতো, খাঁচার মতো যেরকম, এগুলো হচ্ছে কি রেটিকুলার। আশা করি বুঝতে পারছো। আর ইলাস্টিক কোনগুলো? টানলে লম্বা হবে সেগুলা। ওকে, আর কোলাজেন কোথায় লাগবে? যেখানে অনেক শক্তপোক্ত স্ট্রাকচার লাগবে। রেটিকুলার কোনগুলো? রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে যেগুলো আমাদের লাগবে। এখন আসো কোলাজেন ফাইবার তার টাইপ 3 মুখস্থ করবা। টাইপ 3 হচ্ছে আমাদের স্মুথ মাসল সেলস অফ দ্য ব্লাড ভেসেল, হ্যাঁ জিআইটি ইউটেরাস এখানে থাকবে। আর কোথায় আছে আমাদের? লিভারে আছে, স্প্লিনে আছে, বোন ম্যারোতে আছে, তাই না? ওকে, ব্লাডের মধ্যে আরো পড়বে এগুলো। টাইপ 1 কোথায় আছে? শক্তপোক্ত স্ট্রাকচার লাগবে, বোনসে, লিগামেন্টে, টেন্ডনে, স্কিনে লাগবে। হ্যাঁ, ডেন্টিন, দাঁতের তো কোর জিনিস ডেন্টিন, হ্যাঁ লাগবে। ফাঁসা, মাসলটাকে যেটা কাভার করে রাখে, দেখে শক্ত হওয়া লাগবে। আর মাসলগুলো যেখানে শেষ হয়েছে অ্যাপোনিউরোসিস। হ্যাঁ, তাহলে এই শক্তপোক্ত স্ট্রাকচার যেখানে লাগবে টাইপ 1 কোলাজেন। টাইপ 3 রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম। টাইপ 4 কোলাজেন খুব ইম্পর্টেন্ট। কোথায়? সব বেসমেন্ট মেমব্রেনের মধ্যে হচ্ছে টাইপ 4 কোলাজেন। বেসমেন্ট মেমব্রেন কি জিনিস? যেখানের উপরে সেলটা কি থাকে? বসে থাকে, সেটা হলো বেসমেন্ট মেমব্রেন। তাহলে এখানে টাইপ 4 কোলাজেন থাকে। আর টাইপ 2 কোলাজেন, আইল্যান্ড কার্টিলেজ গুলো টাইপ 2 কোলাজেন। এই 4টা কোলাজেন ফাইবার ডিস্ট্রিবিউশন মুখস্থ রাখবে। 1 2 3 4 14টা আছে, সবগুলো লাগবে। 14 না আরো বেশি আছে আসলে, ওই 4টা লাগবে তোমার। আমরা ক্লাসের মধ্যে শেষ দিকে চলে আসছি। আসলে গ্রাউন্ড সাবস্টেন্স কি জিনিস? সিমেন্ট, জাস্ট সিমেন্ট। হ্যাঁ, কি করে? স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, হ্যাঁ ডিফিউশন মিডিয়াম হিসেবে কাজ করে, হ্যাঁ ওয়াটার ধরে রাখে সে। ওকে, কোথায় বেশি থাকে? সানএবল ফ্লুইডে অনেক বেশি থাকে, ভিট্রিয়াস হিউমারে থাকে, কার্টিলেজের মধ্যে থাকে, প্রচুর এরকম সিমেন্ট থাকে, গ্রাউন্ড সাবস্টেন্স বলে এগুলাকে। কেমন প্রশ্ন আসবে পরীক্ষায়? প্রশ্ন আসবে হুইচ কানেক্টিভ টিস্যু ফাইবার টাইপ প্রোভাইডস স্ট্রেংথ এন্ড রেসিস্ট স্ট্রেসিং? কোনগুলা? কোলাজেন, খুবই শক্ত, হ্যাঁ কোন রকম টানাটানি করতে দিবে না সে, শক্তপোক্ত খুবই। হুইচ কানেক্টিভ টিস্যু ফর্ম দ্য ফ্রেমওয়ার্ক অফ লিম্ফ নোডস এন্ড স্প্লিন? তাহলে লিম্ফ নোড স্প্লিনের জন্য তারা কি করে? সাপোর্টিং নেটওয়ার্ক বানায়, কেমন? জালের মতো, এরকম জালের মতো। জালের উপরে কি থাকে? জালের মধ্যে কি থাকে? সেলগুলো থাকে। তাহলে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের যে সেলগুলা, সেগুলো এই জালের উপরে বসে থাকে। ফ্যাগোসাইটোসিস কোনটা করে? ম্যাক্রোফেজ করে ফ্যাগোসাইটোসিস। আসো আমরা এখন কানেক্টিভ টিস্যুর অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা জিনিস, কার্টিলেজ, বোন এবং জয়েন্টের ক্লাসিফিকেশন, এই 3টা পরে শেষ। চলো কার্টিলেজ, ফার্ম বাট ফ্লেক্সিবল। কার্টিলেজের বৈশিষ্ট্যগুলো পড়ি। অ্যাভাস্কুলার, অ্যাভাস্কুলার, কোনো নার্ভ সাপ্লাই নাই। আর আমরা কার্টিলেজের মধ্যে আমাদের লাগবে এখানে টাইপগুলা,
কোথায় কি আছে টাইপগুলো একটু পড়ে চলো। ফাইব্রোকার্টিলেজ, যেটা থিক, খুব খুব থিক, শক্তিশালী ফাইব্রোকার্টিলেজ। হ্যাঁ, কোথায় আছে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে ফাইব্রোকার্টিলেজ। পিউবিক সিম্পাথিস আছে ফাইব্রোকার্টিলেজ। হ্যাঁ, শক্ত খুবই, থিক কোলাজেন আছে এগুলা। হ্যাঁ, ফাইব্রোকার্টিলেজ। হাইল্যান্ড কোনটা? টর্চ লাইট মারলে আলো চলে যায়, এগুলো হাইল্যান্ড কার্টিলেজ, গ্লাসি। হ্যাঁ, হাইল্যান্ড কার্টিলেজ যেগুলা, যেমন ট্রাকিয়া, আর্টিকুলার সারফেস, কোস্টাল কার্টিলেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি গ্লাসি। ইলাস্টিক কোনটা? ইলাস্টিক কোনটা? যেটা টানলে লম্বা মশাই দিতে পারবা, হ্যাঁ, কান মশাই দিতে পারবা যেরকম। তাহলে ইয়ার, এপিগ্লোটিস, অর্ডিনো টিউব, এগুলো ইলাস্টিক। ওকে, তাহলে 3 রকম কার্টিলেজ পড়ে ফেললাম। ফাংশন কি? শক অ্যাবজর্ব করে, এগুলো সাপোর্ট দেয়। ক্লিয়ার? তাহলে কার্টিলেজ থেকে আমরা পড়লাম কি? ব্লাড সাপ্লাই নেই, নার্ভ সাপ্লাই নেই। ফাইব্রোকার্টিলেজ কোনটা? খুবই শক্ত, ইন্টারভার্টিবল ডিস্ক আছে, পিউবিক সিম্পাথিস আছে। ইলাস্টিক কোনটা? যেটা মশাই দেওয়া যায়, ইয়ার, এপিগ্লোটিস, অর্ডিনো টিউবে। হাইল্যান্ড কোনটা? গ্লাসি, স্বচ্ছ। তাহলে ট্রাকিয়া, আর্টিকুলার সারফেস, কোস্টাল কার্টিলেজ, এগুলো হচ্ছে হাইল্যান্ড কার্টিলেজ। প্রশ্ন কেমন আসবে? যে ফাইব্রোকার্টিলেজের এক্সাম্পল কোনটা? কোনটা এক্সাম্পল? সিম্পাইসিস পিউবিস। আর কোথায় আছে? ইন্টারভার্টিবল ডিস্কে আছে। এখানে একটা প্রশ্ন আছে, ইন্টারভার্টিবল ডিস্কে কি আছে? ফাইব্রোকার্টিলেজ আছে। হয়ে গেল। তাহলে এটা পড়াশোনা কল্পনা করে ফেলো, আগেগুলো কল্পনা করে ফেলো। হ্যাঁ, ইলাস্টিক, এর কান দিয়ে মশলায় দেওয়া যায়। হাইলিন, হ্যাঁ, তাহলে হাইল্যান্ডটা কোনটা? গ্লাসি। এখন আসো বোন, এবং এরপর হচ্ছে আমাদের জয়েন্ট ক্লাসিফিকেশনের ক্লাস শেষ। তাহলে বোনের মধ্যে কি কি আছে? এখানে আমাদের সেল আছে। কি কি সেল আছে? অস্টিওব্লাস্ট আছে, সাইট আছে, ক্লাস্ট আছে। তাহলে এখানের মধ্যে অস্টিওসাইট ওগুলো ম্যাচিউর, ওগুলো আব্বা, আর ওগুলো বাচ্চা, ও হচ্ছে চাইল্ড। হ্যাঁ, ব্লাস্ট হলো আব্বা, ওগুলো সাইট, ও ম্যাচিউর হয়ে গেছে, তাহলে এখনই ম্যাচিউর আছে এটা না। আর অস্টিওক্লাস্ট কোনটা? সে হলো খাই ফেলে। তাহলে খাওয়া দাওয়ার কাজ কেন লাগবে? কারণ এই যে ধরো একটা হাড্ডি, এখন হাড্ডি যখন রিমডেলিং হচ্ছে, এখানে ধরো এখানে একটা ট্যামাটুমো বেড়ে গেছে এখান দিয়া, তো এগুলো তো সিরিজ কাগজি ঘষাঘষি করতে হবে না, এখানে ক্লিন, এটা ঘষাঘষি করা লাগবে না এগুলাকে। এই কামটা কি করে? অস্টিওক্লাস্ট করে, ওগুলো ক্ষয় করে ফেলে। এখন ক্ষয় করার দরকার আছে কিন্তু, নাহলে তো প্লেন কেমন হবে এটা? বেশি ক্ষয় করে ফেললে তখন অসুখ হয়ে যায়। ওকে, তো আর কি আছে সিমেন্টের মধ্যে? কি আছে সিমেন্টের মধ্যে? বেশিরভাগগুলি ইনঅর্গানিক, বেশিরভাগগুলি ইনঅর্গানিক, 70% ক্যালসিয়াম আর ফসফেট আছে, আর অল্প 30% কি আছে? অর্গানিক। অর্গানিক মধ্যে মেইনলি কি আছে? কোলাজেন টাইপ 1। কেন টাইপ 1? শক্তপোক্ত স্টিলের স্ট্রাকচার লাগবে কোলাজেন টাইপ 1। আর কোথায় কোথায় আছে? লিগামেন্ট আছে টাইপ 1। আর কোথায় আছে? টেন্ডন আছে টাইপ 1। ফাঁসাতে আছে। শক্তপোক্ত স্ট্রাকচার যেন লাগবে, সেখানে টাইপ 1 লাগবে। তাহলে কার্টিলেজের সাথে পার্থক্য হচ্ছে, কার্টিলেজের কোনো ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই নাই, হার্টের মধ্যে আছে ওর ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ও বোনসের বাইরে যে কাভারিংটা, কাভারিংটার বাইরের কাভারিং নাম হলো পেরিওস্টিয়াম, আর ভিতরের কাভারিংটার নাম হলো এন্ডোস্টিয়াম। আর হাড্ডির ভিতরে যে কেভিটি আছে, সেখানে কি থাকে? বোন মেরো আছে, সেই বোন মেরোটা হেমাটোপয়েসিস করে, সেটা ব্লাডে গিয়ে আমরা আর পড়বো। হ্যাঁ, সেলগুলো একটু পড়ে ফেলি। অস্টিওসাইট হলো আব্বু হয়ে গেছে, ম্যাচিউর সেল হয়ে গেছে, হলো ম্যাচিউর সেল। হ্যাঁ, লেগুনা কি জিনিস আমরা আসতেছি। আর অস্টিওব্লাস্ট কোনটা? ও হচ্ছে বাচ্চা মানুষ, ও শুধু কাজ করতে থাকে, ও শুধু কাজ করে, এগুলো বোন ফর্মিং সেল, কাজ করে এগুলা। বাচ্চাদের সাথে অনেক কাজ করা যায়, সে তরুণ বয়সী এগুলা, আর ও দাদা হয়ে গেছে, ও কাজ করে না, ম্যাচিউর সেল সে। অস্টিওক্লাস্ট কোনগুলা? ও মাল্টি নিউক্লিয়েট সেল, ও মাল্টি নিউক্লিয়েট সেল, ওর কাজ হলো হাড্ডির ক্ষয় করে ফেলা। আর ম্যাট্রিক্সের মধ্যে 70% হলো মিনারেল, 30% হচ্ছে কি আমাদের অর্গানিক, কোলাজেন, বিশেষ করে কি টাইপ 1, বিশেষ করে কি টাইপ 1। তাহলে প্রশ্ন আসবে কি? চারটা জিনিস আছে এখানের মধ্যে, আমরা একটা কমপ্লেক্স বোন স্ট্রাকচার করি। তো এই বোনের এখানের মধ্যে আমাদের একটা অ্যানাটমিক্যাল বা ফাংশনাল একটা ইউনিট হলো হ্যাভার্সিয়ান সিস্টেম, বা যেটা আমরা ওস্টিয়ন বলি। কি কি জিনিস আছে দেখি চলো। প্রথমে আমরা এটাকে একটা কল্পনা করি একটা হাউজিং এলাকার সাথে। সে হাউজিং এলাকার মধ্যে কি লাগবে আমাদের? এখানে আমাদের মেইন রোড লাগবে। সেই মেইন রোড গুলো আবার একটা একটার সাথে কানেকশন থাকা লাগবে, হ্যাঁ, নাহলে তো যোগাযোগ কেমনে করবে? ওকে, চলো মেইন যে রোডটা, যেটাতে কারেন্টের তার যাবে, পানির লাইন যাবে, গ্যাসের লাইন যাবে, তারা বলে হ্যাভার্সিয়ান ক্যানেল। এই হ্যাভার্সিয়ান ক্যানেল দিয়া কি কি যায়? এখানে কি আছে? এখানের মধ্যে এ সেন্ট্রাল ক্যানেল আছে, সেখানে ব্লাড ভেসেল আছে, নার্ভ আছে, লুজ কানেক্টিভ টিস্যু আছে। তাইলে হ্যাভার্সিয়ান সিস্টেমের মধ্যে যে হ্যাভার্সিয়ান ক্যানেল, ওটা হলো ধরো মেইন যে লাইনটা, ওখান দিয়ে পানির লাইনটা সবকিছু যায়। এখন এই যে বড় বড় রোডগুলা নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য লাগবে আমার ভকম্যান ক্যানেল। তাহলে ভকম্যান ক্যানেল গুলো ট্রান্সভার্স, হ্যাঁ, নিজেদের মধ্যে যোগাযোগ না করলে আবার এক রোড থেকে আরেক রোড তুমি কেমনে যাবে? ওকে, এখন আমরা আসি অস্টিওসাইট। ও কি এখানের মধ্যে ও কি যে আমরা যেমন থাকবে না, ও ওর একটা ঘর আছে। অস্টিওসাইট যেই ঘরে থাকে তাকে বলে লেকুনা। তাহলে অস্টিওসাইট যে ঘরে থাকে তারা বলে লেকুনা, এই যে লেকুনা। অস্টিওসাইট যে ঘরের ভিতরে থাকে সেই ঘরগুলো লেকুনার ভিতরে থাকে, ওর ঘর আছে, ছোট ছোট তাবু আছে এখানে। হ্যাঁ, এখন ও ঘরের মধ্যে থাকলে ঘরগুলো যোগাযোগ করবে না, তাহলে লেকুনা গুলো যাহার মাধ্যমে যোগাযোগ করে তারা বলে ক্যানালিগুলি।
তাহলে ক্যানালিগুলির মাধ্যমে লেগুনাগুলো নিজেদের মধ্যে কি করে আলাপ সালাপ করে, কেউ বা কি অবস্থা, তুমি ভালো আছো কিনা, তুমি হ্যাঁ, ওরে জাস্ট কথাবার্তা বলে কমিউনিকেট করে নিজেদের মধ্যে, হ্যাঁ, আলাপ সালাপ হয় আর কি ওদের। এন আসো কনসেন্ট্রিক ল্যামেলাটা কি জিনিস। তাইলে আমরা দেখতেছি এখানের মধ্যে এই হ্যাবার্সিয়াল ক্যানেলকে চারপাশে এরকম কি আছে, এরকম এই চারপাশে এখানে কি আছে, সিমেন্ট আছে এখানের মধ্যে, এগুলো বলা হয় আমাদের কনসেন্ট্রিক, মানে কি গোল 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 বনি লেয়ার, এগুলো কনসেন্ট্রিক ল্যামেলা। তাহলে কি কি বললাম, একটা হাড্ডি পুষ্টি টুষ্টি পাওয়ার জন্য এরকম হ্যাবার্সিয়াল ক্যানেল আছে, সেই ক্যানেল দিয়ে ব্লাড ভেসেল নার্ভ সবকিছু যায়। সেই ক্যানেলটা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য আছে আমাদের বকমেল ক্যানেল। সাইড ওকে এমন বাড়ি ঘুরে ফিরে করবে না, কেউ তাবু লাগবে না, তাবুর ভিতরে থাকে, তাবুর নাম হলো লেকুনা, লেকুনাগুলো যোগাযোগ করার জন্য লাগবে ক্যানালিগুলি। আর হাড্ডিগুলো এই যে একটা লেয়ার হলো কনসেন্ট্রিক ল্যামেলা। ডেভেলপিং বোনের পার্টসগুলো একটু দেখি। তাহলে যেটা আমরা হাতে ধরবো এরকম শ্যাফট, ওটার নাম ডায়াফাইসিস, আর দুই মাথার বলে এপিফাইসিস। আর ডায়াফাইসিস এবং এপিফাইসিসের জাংশনের মধ্যে যে থাকে এটা বলা হয় মেটাফাইসিস। আর এখানের মধ্যে আমরা দেখবো এই যে এপিফাইসিস এবং মেটাফাইসিসের মাঝখানে যেটা এই যে জাংশন, এটা বলে ফেসিয়াল প্লেট, এখান থেকে গ্রো হবে। তাহলে এখানের মধ্যে আমাদের শ্যাফট, ডায়াফাইসিস, এপিফাইসিস হচ্ছে মাথাগুলা, আর এপিফাইসিয়াল কার্টিলেজটা কি, ও কি গ্রোথ প্লেট, এখান থেকে গ্রো হয়। আর মেটাফাইসিস কোনটা, এই ডায়াফাইসিস এবং এপিফাইসিসের মাঝখানে যেটা, এটা হলো মেটাফাইসিস। হাড্ডি ফর্ম হওয়াটা কেমনে হয়, হাড্ডি ফর্ম হওয়াকে বলে ওসিফিকেশন। তো ওসিফিকেশনটা একটা জায়গা থেকে শুরু হবে, হ্যাঁ, প্রথম যেটা থেকে শুরু হয় জন্মের আগে ওটা বলে প্রাইমারি সেন্টার, আর জন্মের পরে যে সেন্টারটা তাকে বলে সেকেন্ডারি সেন্টার। তো সেকেন্ডারি সেন্টারটা আফটার বার্থ, আর প্রাইমারি সেন্টারটা হলো আমাদের বিফোর বার্থ। এই প্রাইমারি সেন্টারটা কই থাকে, এটা থাকে আমাদের শ্যাফটে, ডায়াফাইসিসে থাকে এটা। আর সেকেন্ডারি সেন্টারটা কই থাকে, থাকে মাথার মধ্যে থাকে এপিফাইসিসে। শুধু উদাহরণগুলো লাগবে এখানের মধ্যে। এখন আসো ডায়াফাইসিস যেটা, ডায়াফাইসিসটা ডায়াফাইসিস মানে শ্যাফট যেটা, শ্যাফট হচ্ছে প্রথম ওসিফিকেশন শুরু হয়, লাস্টে যাই ফিউজ হবে। এখন তুমি প্রশ্ন করবা ভাই এটা যদি লাস্টে ফিউজ না হয় আগে ফিউজ হয় তাহলে কি হবে, তাহলে মানুষটা কি হয়ে যাবে, ছোট হয়ে থাকবে, হাড্ডিগুলো তো বড় হবে না, এই শ্যাফটটা বড় হইতে হবে, তাই না, শ্যাফটটা বড় হইতে হবে। তাইলে আমাদের এই যে শ্যাফটটা ডায়াফাইসিস, সেটা প্রথম ওসিফিকেশনটা শুরু হয়, ফিউজ হয় কি লাস্টে। আর মাথাটা, এটা মাথাটা, সেটা কি হচ্ছে ওসিফিকেশনটা ওসিফাইজ লাস্ট, কিন্তু প্রথমে কি শুরুতে কি হয়ে যায়, এটা ফিউজ হয়ে যায়। ওকে, তাহলে আশা করি বুঝছো। একটা গুরুত্বপূর্ণ তথ্য, আচ্ছা দেখো তো, একটা গাছ, এই গাছটা রুট যেদিকে থাকে, রুট যেদিকে গাছে যেখানে পুষ্টি থাকে, যেখানে থাকে পুষ্টি, গাছটা লম্বা হয় কি গাছের গোড়ার দিকে নাকি আগার দিকে, পুষ্টি থাকে যেদিকে গাছ লম্বা হয় উল্টা দিকে। তাহলে পুষ্টি থাকে যেদিকে গাছ লম্বা হয় উল্টা দিকে, বোনসের নিউট্রিয়েন্ট ফোরামিনা যেদিকে বোনসটা লম্বা হয় তার উল্টা দিকে। তাইলে আসো আমরা এখন জানবো নিউট্রিয়েন্ট ফোরামিনা যেটা দিয়ে পুষ্টি টুষ্টি যায় সেটা কোথায় থাকে। টু দ্য এলবো আই গো, মানে এলবোর দিকে যাইতেছে। তাহলে দেখো নিউট্রিয়েন্ট ফোরামিনা থাকে এই যে আমাদের হিউমারাসের নিচে, আর রেডিয়াস আলনার আপার এন্ডে, এখানে থাকে নিউট্রিয়েন্ট ফোরামিনা। আসো তাহলে টু দ্য এলবো আই গো, এলবোর দিকে দুজন যাতেছে, আর ফ্রম দ্য নি আই ফ্লি, নি থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমাদের নিউট্রিয়েন্ট ফোরামিনা কই থাকতেছে, এখানের মধ্যে এখানে থাকতেছে আর এখানে থাকতেছে। ওকে, তাহলে নিউট্রিয়েন্ট ফোরামিনা কোথায় থাকতেছে আমাদের, এই এলবোতে থাকতেছে এখানের মধ্যে, আর উপরে কোথায় থাকতেছে আমাদের এই জিপে থাকতেছে, এবং এই নিচে গোড়ালির দিকে থাকতেছে নিউট্রিয়েন্ট ফোরামিনা। তাইলে বলো গ্রোয়িং এন্ডটা কই থাকবে, গ্রোয়িং এন্ডটা কই থাকবে, যেখানে নিউট্রিশন পুষ্টি রুট বাড়বে তার উল্টা দিকে। তাইলে আমাদের গ্রোয়িং এন্ডটা আপার লিম্বে থাকে শোল্ডারের দিকে আর ইস্টের দিকে, আর লোয়ার লিম্বে কই থাকবে, লোয়ার লিম্বে থাকবে নিচ দিকে। তার মানে লোয়ার এন্ড অফ আমাদের ফিমার, আপার এন্ড অফ টিবিয়া ফিবুলা। যদি বুঝে থাকো তাহলে একটু হাত তুলো। দেখো তাহলে গ্রোয়িং এন্ডটা হিউমারাসের উপরে, রেডিয়াস আলনার নিচে, আর লোয়ার লিম্বে ফিমারের নিচে আর টিবিয়া ফিবুলার উপরে। তাহলে নিউট্রিশন যেদিকে বাড়বে উল্টা দিকে, গাছের গোড়া যেদিকে গাছ লম্বা হবে উল্টা দিকে। তাহলে নিউট্রিয়েন্ট ফোরামিনা থাকে, নিউট্রিয়েন্ট ফোরামিনা থাকে ওই এইখানে আর এইখানে, আর আপালিমে কই থাকে, আপালিমে থাকে এইখানে আর এইখানে। তা নিউট্রিয়েন্ট ফোরামিনা যেদিকে লম্বা হবে তার উল্টা দিকে। আশা করি পারবা। পরীক্ষা প্রশ্ন আসবে কিভাবে, সেল রেসপন্সিবল ফর রিজর্পশন কে, অস্টিওক্লাস্ট।
ব্লাস্ট কি করে? ওগুলো কাম করে শুধু, তরুণ, ও কাজ করতে থাকে এখানের মধ্যে। হ্যাঁ, ওসোসাইট মানে কি? ম্যাচিউর। হাবারশিয়ান সিস্টেম কোথায় দেখা যায়? কমপ্লেক্স বোনে দেখা যায় হাবারশিয়ান সিস্টেম। লাস্ট ওয়ান আজকের, যেটা হচ্ছে জয়েন্ট। তো জয়েন্টের মধ্যে কি লাগবে? ক্লাসিফিকেশনটা লাগবে। তাহলে কি লাগবে? প্রথম আসে ক্লাসিফিকেশনটা, আমরা যে জয়েন্টটা মুভ হবে না বা হইলেও হালকা মুভ হবে, এটা সিন আর্থোসিস, মানে একদম এটা জোড়া লেগে গেছে এটা। সো এখানের মধ্যে বেশি এখানে কি হবে না? মুভমেন্ট হবে না। যেখানে মুভমেন্ট হবে সেটা ডায়ার্থোসিস। তাহলে ফ্রি বোন মুভমেন্ট, ডায়ার্থোসিস আর সিনার্থোসিস হচ্ছে এখানে কোনো মুভমেন্ট হবে না। এখন যেটা মুভমেন্ট হবে না সেখানে দুই ধরনের। একটা ফাইব্রাস টিস্যু আইসা একদম লাগাই দিছে, এটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। যেখানে কার্টিলেজ আসে জোড়া লাগাই দিছে, এটা কার্টিলেজিনিয়াস জয়েন্ট। ফাইব্রাসের উদাহরণগুলো আসো, সুচার, হ্যাঁ, স্কালে থাকতেছে। সিন্ডাসমোসিস কোথায়? ইনফিরিয়র টিবি ফিবুলার জয়েন্ট এবং মিডল রেডিওয়ালনা জয়েন্ট। গম্পোসিস এটা কি? সকেটের মতো, হ্যাঁ, টিথ ইন দ্য সকেট। তাহলে ফাইব্রাস জয়েন্টের মধ্যে সুচার, সিন্ডাসমোসিস এবং গম্পোসিস তিনটে উদাহরণ শিখলা। আর কার্টিলেজের মধ্যে প্রাইমারি মানে টেম্পোরারি। প্রাইমারি মানে কি? টেম্পোরারি। কোনটা? এপিফাসিয়াল প্লেট। এটা কিছুক্ষণের জন্য থাকে, এটা এরপরে কি হয়ে যায়? একদম ফুল ফিউজ হয়ে গেছে, একদম শেষ, আছে না যাবে না, এটা ফিউজ হয়ে গেছে একদম। হ্যাঁ, আর সেকেন্ডারি কোনটা? এটা তোমার হচ্ছে যে পার্মানেন্ট। এটা মাঝখানে কি থাকে? ফাইব্রোকার্টিলেজ থাকে। এখানে হালকা একটু মুভমেন্ট পসিবল, এবং পিউবিক সিম্পাথিস। ওকে, এক্সাম্পল মধ্যে যেটা লাগবে, তাইলে আমাদের কার্টিলেজ, আমরা এখানের মধ্যে প্রাইমারির মধ্যে কোনটা? হাইলেন অনলি। আর সেকেন্ডারির মধ্যে কোনটা? হাইলেন প্লাস ফাইব্রোকার্টিলেজ দুইটাই। প্রাইমারিটা টেম্পোরারি, ইউজুয়ালি টেম্পোরারি। সেকেন্ডারি কোনটা? এটা ইউজুয়ালি পার্মানেন্ট। প্রাইমারিটা কোনো মুভ করা যাবে না। এভিজাস কি মুভ করতে পারবে এখানের মধ্যে? এভিজাস প্লেট কি মুভ করতে পারবে না? মুভ করা যাবে না। আর সিম্পাথিস পিভিস হালকা একটু পসিবল, স্লাইটলি মুভেবল। এক্সাম্পল এভিজাল প্লেট, এটা প্রাইমারি। আর সিম্পাথিস, পিভিক সিম্পাথিস এবং ইন্টারভার্টিবল ডিস্ক, এগুলো হচ্ছে কি? সেকেন্ডারি। সানিবল জয়েন্টের শুধু উদাহরণগুলো লাগবে, শুধু উদাহরণ লাগবে সানিবল জয়েন্টের। তাহলে কি উদাহরণ? উদাহরণগুলো আমরা করছি, সে কয়টা এক্সিসে মুভ করতে পারে তার উপরে। হ্যাঁ, তাহলে মুভ করতে পারার মধ্যে আমরা একটু দেখি, যেটা হিঞ্জ জয়েন্ট, যেটা হিঞ্জ বলতে আমরা বোঝাচ্ছি এখানের মধ্যে সে, আচ্ছা এক্সিস মানে কি? আমরা যদি দেখি, আমরা কিন্তু শেষ, একদম শেষ স্লাইডে চলে আসছি। এটা দরজা, এখানে আমার দরজাটা আটকানো থাকে এখানে আমার, তাহলে দরজাটা এদিক একটা এক্সিসে মুভ করতে পারে, দরজা খুলতে পারি, বন্ধ করতে পারি। তাহলে হিজ মানে হচ্ছে আমরা যে এখানে ইনএক্সিয়াল মুভমেন্ট, তুমি এলবোটা কি করতে পারবা? ফ্লেকশন করতে পারবা, তাই না? তাহলে একটা এক্সিসে তুমি কি করতে পারবা? এখানের মধ্যে মুভ করতে পারবা। তাহলে হিঞ্জ হচ্ছে যে ইনএক্সিয়াল। তোমার শুধু উদাহরণ করে লাগবে। তাহলে হিঞ্জের উদাহরণ হচ্ছে আমাদের এলবো এবং অ্যাঙ্কেল। হ্যাঁ, পিভট এগুলো ইনএক্সিয়াল। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই পিভট যদি অ্যাটলান্টিক এক্সাম, আমি তো মাথা চাপ দিয়ে ঘুরাতে পারি। হ্যাঁ, ঘুরাতে পারো। আচ্ছা, ফ্যান তো 360 ডিগ্রি ঘুরে, ধরো আমাদের মাথার সিলিং ফ্যান, ওদের 360 ডিগ্রি ঘুরতেছে। এটা কি ইউনিএক্সিয়াল নাকি বাইএক্সিয়াল? মাথার উপরে যে ফ্যান, ইউনিএক্সিয়াল হলে লাভ দাও, আর বাইএক্সিয়াল হলে লাইট দাও। মাথার উপর ফ্যানটা তো 360 ডিগ্রি ঘুরতে পারে, ইউনিএক্সিয়াল নাকি বাইএক্সিয়াল? একটা এক্সিসে ঘুরে নাকি দুটো এক্সিসে ঘুরে? এটা একটা এক্সিসে ঘুরে, তাই না? এক্স মানে কি? মানে এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ? ওকে, তাহলে ফ্যানটা একটা এক্সিস যেরকম ঘুরে, আমাদের এই অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্ট এবং রেডিওয়ালনার এগুলো একটা এক্সিসে ঘুরে। আসলে তোমার মনে হতে পারে যে আমি তো মাথা চাপ দিয়ে ঘুরতে পারি। তাহলে পিভটের উদাহরণ হলো অ্যাটলান্টোএক্সিয়াল। আর কি কি উদাহরণ লাগবে এখানের মধ্যে? ইলিপসয়েড উদাহরণ হচ্ছে তোমার রিস্ট, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল। স্যাডল উদাহরণ হলো থাম্বের কার্বোমেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। বল এন্ড সকেট উদাহরণ হলো শোল্ডার, শোল্ডার এবং হিপ, বল এন্ড সকেট। হ্যাঁ, প্লেন উদাহরণ হলো তোমার ইন্টারকার্পল, হলো প্লেন জয়েন্টের উদাহরণ। আর কি বাকি আছে এখানে? কন্ডাইলার, নিউলো কন্ডাইলার, জাস্ট উদাহরণটা। তাহলে কি কি আছে? হিঞ্জ হলো এলবো, এলবো অ্যাঙ্কেল হলো হিঞ্জ। পিভট কোনটা? অ্যাটলান্টোএক্সিয়াল পিভট, হ্যাঁ, একটা এক্সিসে ঘুরি আমরা। কন্ডাইলার কোনটা? নিউলো কন্ডাইলার। ইলিপসয়েড, রিস্ট হলো ইলিপসয়েড। স্যাডল হচ্ছে থাম্বের তোমার কার্বোমেটাকার্পাল স্যাডল জয়েন্ট। বল এন্ড সকেট শোল্ডার এবং হিপ। প্লেন হচ্ছে ইন্টারকার্পাল, হলো প্লেন জয়েন্ট। এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো, এখন জাস্ট উদাহরণগুলো তোমার রাখতে হবে। এখন আমি শুধু প্রশ্নগুলো রিভিউ করে যাই, যে আমাদের একটা সানিভিয়াল জয়েন্টের মধ্যে মেজর লুব্রিকেন্ট কোনটা? কোনটা? সানিভিয়াল। মানে মেজর লুব্রিকেন্ট গুলো কে প্রডিউস করে? কে প্রডিউস করে এখানের মধ্যে? সানিভিয়াল মেমব্রেন প্রডিউস করে। তো আমরা দেখে আসি এখান থেকে প্রিভিয়াস বেসিস কোশ্চেন গুলো কি কি আসছিল। তো আমি যথারীতি ওই এবিসিডি কালকে ক্লাস থেকে রাখবো, আজকে ওই আমি ট্রানজেকশনটা দিতে ভুলে গেছি। তাহলে দেখো প্রশ্ন আসছে কি কি। সিম্পল স্কোয়ামাস কিসে পাওয়া যায়? এন্ডোথেলিয়ামে পাওয়া যায় সিম্পল স্কোয়ামাস। ওকে, এখন তোমার মনে যদি ভুলও যদি প্রশ্ন আসে, ভাই গল ব্লাডার, ইউরিনারি ব্লাডার তো হবেই না, ট্রানজিশনাল এরা। গল ব্লাডার সিকেশন মিকেশন করার কাজ আছে, এগুলো হবে না, এগুলা ফিলিপিয়ান টিপ তো কোনোভাবে হবে না। তাহলে এন্ডোথেলিয়াম হলো সিম্পল স্কোয়ামাস। ডিএনএ কোথায় আছে? ক্রোমোজোমে আছে। 39 বিসিএস আসছে, হ্যাঁ, ডিএনএ আছে ক্রোমোজোমে। অল আর ফাংশনস অফ এপিথেলিয়াল টিস্যু অ্যাকসেপ্ট, তা কন্ট্রাক্টিলিটি করে, অ্যাবজর্পশন করে, সিক্রেশন করে, গ্লোবিউলিন সিনথেসিস ওর কাম না। ইলাস্টিক কার্টিলেজ ইজ নট ফাউন্ড ইন, তাহলে ইলাস্টিক কার্টিলেজ কই পাওয়া যায়? এ কানে আছে, অডিও টিউব আছে, এপিগ্লোটিসে আছে, হার্ডিতে ফেশিয়াল প্লেটে না এটা।
না তুমি হাড্ডি দিবে একজন মশরা। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কই বেশি আছে? কানেকটিভ টিস্যুতে ইসিএম ম্যাক্সিমাম, এপিথেলিয়াল টিস্যুতে ইসিএম মিনিমাম। স্মুথ মাসল কই আছে? ওয়াল অফ ব্লাড ভেসেলে আছে। হ্যাঁ, স্মুথ মাসল এগুলো কি ইনভলান্টারি, আমরা চাইলে স্মুথ মাসল গুলো আমরা কি করতে পারি না, আমাদের কন্ট্রোলে নাই। স্কেলেটাল মাসল আমাদের কন্ট্রোলে আছে। ইনার ব্লাডার লাইন বাই ট্রানজিশনাল। মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি? প্রোটন পাম্প করা, ইন্ট্রিনসিক অ্যাপোপ্টোসিস ইনিশিয়েট করা। এক্সট্রাসেলুলার স্ট্রাকচারাল প্রোটিন কোনটা? ইলাস্টিন। 19 বিসিএস আসছে। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এ মেমব্রেন? কোনটা মেমব্রেন নাই? রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, রাবেয়া চৌধুরীর কি নাই? মেমব্রেন নাই। অ্যাভাস্কুলার কোনটা? দাঁতে অ্যানামেলের অ্যাভাস্কুলার। হুইচ এপিথেলিয়াম লাইন্স থাইরয়েড ফলিকল? কোনটা? কিউবয়েডাল। যেখানে সিক্রেশন সেখানে হয় কিউবয়েডাল নাহলে কলামনার। থাইরয়েড ফলিকল কি? কিউবয়েডাল। মায়োএপিথেলিয়াল সেল কোথায় আছে? যেখানে সিক্রেশনে বাইরে পাঠিয়ে দিতে হবে। সোয়েট এবং স্যালাইভারি গ্ল্যান্ডে মায়োএপিথেলিয়াল সেল আছে। কি করে? কন্ট্রাকশন করে। ইউনিট একটা কি আছে? ট্রানজিশনাল। আমাদের 1 নম্বর লেকচার শেষ হলো। আমরা কালকে এমব্রায়োলজি পুরো পরীক্ষা আসার মতো যে জিনিসগুলো এবং আমরা আজকে ক্লাসের আর 4টা টপিক আছে সেগুলো কালকে ক্লাসে কভার করব। তো তোমরা এত ধৈর্য ধরে এত কষ্ট করে ক্লাসটা করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে রেকর্ডিং দেখার কোনো প্রয়োজন নাই, স্লাইডগুলা রিভিউ করে ফেলবা, জাস্ট স্লাইডগুলো রিভিউ করবা। আর তোমাদেরকে বইয়ের আমি তোমাদেরকে আজকে দিয়ে দিব শেয়ারেবল যে ফোল্ডারটা আছে, শেয়ারেবলের মধ্যে আমরা 12 তারিখ পর্যন্ত যে লেকচারগুলো আছে সেগুলোর আমাদের বইয়ের যে পার্টটুকু ওইটা পিডিএফ 12 তারিখ পর্যন্ত আজকে দিয়ে দিব। তো তুমি এটা চাইলে প্রিন্ট করতে পারো, নাহলে আমরা রাখবো, কারণ তুমি কদিন পর বই পেয়ে যাবা, সবাই বইটা কিনে ফেলিও। হ্যাঁ, আর তোমরা অবশ্যই প্রশ্ন ব্যাংক থেকে একটু প্র্যাকটিস করে ফেলবা আজকে যেগুলো আমরা পড়াইছি। ওকে, এগুলো তোমরা সবাই সবকে ছোটবেলায় পড়ছো, আমরা আজকে একটু রিক্যাপ করলাম। আমি তোমার কথা মতে লেখাজোখা সহ সেভ করে রাখছি। হ্যাঁ, লেখাজোখা সহ আছে। ঠিক আছে তাহলে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, যে কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে প্রশ্ন করবা। হ্যাঁ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।